আমাদের সাবজেক্টে, আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় পলিটি বলতে কি রয়েছে? ইন্ডিয়ান পলিটি সাবজেক্ট রয়েছে, তাই তো? পলিটি মানে রাষ্ট্র ব্যবস্থা। পলিটিক্যাল সায়েন্স তোমাদের কারোর ছিল কি গ্র্যাজুয়েশন বা এইচএসএ কারোর ছিল? হ্যাঁ স্যার, আমার আছে পাশের সাবজেক্ট, আর 11-12 ছিল। আচ্ছা, তো পলিটিক্যাল সায়েন্স বলতে তুমি যা বিস্তর যেটা বোঝো সেই জিনিস কিন্তু নয়। পার্টিকুলার টপিক সেটা হচ্ছে আমাদের দেশের সংবিধান রয়েছে। আমাদের চাকরি পরীক্ষায় কী রয়েছে? সংবিধান রয়েছে, কনস্টিটিউশন রয়েছে। তাহলে প্রশ্ন আসে, এই জিনিসটা কেন সিলেবাসে দিল? কি দরকার পড়লো? আমরা কি আইনজ্ঞ হব নাকি লয়ার হব যে এত কিছু পড়বো আমরা? কি দরকার আছে? দরকারটা হচ্ছে এটাই, মন দিয়ে শোনো, ক্লাস শুরু করেছি, পলিটির প্রথম ক্লাস আজকে। আমাদের দেশটা অনেক বড়। আগের দিনই আমরা বলেছি যে রাষ্ট্র কী জিনিস, তাই না? যারা একটা নির্দিষ্ট ভূমিরূপ থাকে, হ্যান ত্যান বলেছি আমরা। এবং সেই ভূমিরূপের মধ্যে বেশ কিছু কিন্তু লোকজন বসবাস করে। সমস্ত লোকজনকে কন্ট্রোল করার জন্য যে সাধারণ আইনের বই, তাকেই আমরা কি বলি? সংবিধান বলে থাকি। অর্থাৎ সংবিধানটা কি জিনিস? কমন ল বুক, তাই তো? ও লোকজন, কমন ল বুক। এই কমন ল বুকটা মেনটেন করছে কে? এটা কে পরিচালনা করছে? রাষ্ট্রটা যে পরিচালনা করছে। তাহলে এই আইনের বইটা কেন? রাষ্ট্র পরিচালনা করার জন্য, স্টেট সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য এই আইনের বইটা করা হয়েছে। রাষ্ট্র কারা পরিচালনা করছে? তুমি বলবে গভর্নমেন্ট পরিচালনা করছে, সরকার, আমাদের দেশের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিচালনা করছে। গভর্নমেন্ট বলতে কী বোঝানো হয়? এটা আমি আগের দিনই ইন্ট্রোডাকশন ক্লাসে অল্প একটু বুঝিয়ে দিয়েছিলাম, যে গভর্নমেন্ট বলতে আমরা বোঝাই যারা আইন বানায়, অর্থাৎ লেজিসলেটার, অর্থাৎ যারা আইন বানাচ্ছে, বা ভালো কথায় আইন প্রণয়নকারী লোকজন। দুই কি বলেছিলাম? যারা আইন মেনে কাজকর্ম করে, অর্থাৎ যাকে তুমি যেটা হওয়ার জন্য তুমি চেষ্টা করছো, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হওয়ার চেষ্টা করছো, অর্থাৎ এক্সিকিউটিভ হওয়ার চেষ্টা করছো, তারা সেই সব লোকজন যারা আইন মেনে কাজটা পালন করছে। আর তিন কি বলেছিলাম? যারা আইনের বিচার করে, অর্থাৎ জুডিশিয়ারি, তাই তো? এটা বলেছিলাম তো ইন্ট্রোডাকশন ক্লাসে। হ্যাঁ স্যার। অর্থাৎ এরা আইন তৈরি করে, এরা আইন মেনে কাজ করে, আর এরা আইনের বিচার করে। এই তিনটে লোককেই আমরা গভর্নমেন্ট বলি। যারা আইন তৈরি করে তারা হচ্ছে নেতামন্ত্রী লোকজন, যারা আইন মেনে কাজকর্ম করে তারা হচ্ছে অফিসার লোকজন, যেমন যারা হওয়ার জন্য তুমি চেষ্টা করছো, আর হচ্ছে বিচারলোক, কোটার লোকজন, যারা হচ্ছে জুডিশিয়ারি। এই তিনটেকে আমরা গভর্নমেন্ট বলছি। প্রধানত গভর্নমেন্ট বলতে আমরা বুঝছি কাদেরকে? এই লোকজনকে, যারা আইন বানাচ্ছে, যারা সরকার তৈরি করছে। এই সরকার যারা তৈরি করে তারা কোথায় বসে বলেছিলাম? পার্লামেন্ট বলে একটা বাড়ি আছে, বড় বাড়ি, সেখানে গিয়ে বসে, যেখানে গিয়ে ওরা কুদুলি করে। সেই পার্লামেন্ট বলে যে বড় বাড়িটা, তাতে বলেছিলাম দুটো ঘর থাকে, একটা নিচু ঘর আর একটা উঁচু ঘর। নিচু কক্ষের ঘরটাকে বা নিম্ন কক্ষের ঘরটাকে বলা হয় লোকসভা, আর উচ্চ কক্ষের ঘরটাকে বলা হয় রাজ্যসভা। এবং দুটো কক্ষের যিনি মালিক, দুটো কক্ষের মালিককে কি বলা হয়ে থাকে? প্রেসিডেন্ট, দেশের যিনি 1 নম্বর লোক। তাহলে পার্লামেন্ট গঠন করা হয় কাদেরকে নিয়ে? এই তিনজনকে নিয়ে, লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। এবং এই যে গভর্নমেন্ট তৈরি হলো, এই গভর্নমেন্ট যে রাষ্ট্র পরিচালনা করছে, কি মেনে করছে? একটা সাধারণ আইনের বই মেনে চলছে, যে সবার জন্য সমান। জম্মু কাশ্মীরের লোকটার জন্য যে আইন, তামিলনাড়ুর লোকটার জন্য সেই আইন, গুজরাটের লোকটার জন্য যে আইন, অন্ধ্রপ্রদেশের লোকটার জন্য সেই আইন, পশ্চিমবঙ্গের লোকের জন্য যে আইন, পাঞ্জাবের লোকের জন্য সেই আইন, একই আইন, সবার জন্য সমান আইন। তো সেই সাধারণ আইনের বইটাকে আমরা বলছি সংবিধান, এবং সেটাই আমাদের সিলেবাসের পাঠ্য বিষয়। এবার হচ্ছে, শুধুমাত্র কনস্টিটিউশন কি কমন ল বুক, নাকি আরও কিছু আছে? সংবিধান বলতে তুমি কি বোঝো? হোয়াট ইজ কনস্টিটিউশন, তুমি কি বোঝো?
বলো দেখি, কে কে বলতে পারবে? মাথা খাটাও দেখি। শ্রদ্ধা, বলো দেখি, তোমার তো বিষয় ছিল বা আছে। স্যার, সংবিধান হচ্ছে যে কোনো দেশের একটা সাংগঠনিক আইন, যেটার মাধ্যমে সেই দেশের নীতি এবং গঠন ব্যবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন আইন নির্ধারিত হয়, তাকে সংবিধান বলা হয়। বাহ, তুমি খুব সুন্দর একটা সংজ্ঞা বললে, আর একটু অন্যরকম বলো, আর কি কি জিনিস এটা? স্যার, আমি পড়েছি সংবিধান দুই রকমের হয়, একটা হচ্ছে লিখিত ওটা পরে, সংবিধান আর ওটা পরে, আমি টাইপ জানতে চাইছি না। সংবিধান কি জিনিস সেটা বলতে চাইছি, আমি টাইপ বলতে চাইছি না। আমি বলছি সংবিধানটা কি জিনিস। তুমি যে সংজ্ঞাটা বললে এর বাইরে তুমি কি ভাবতে পারো? দেখো, বিসিএস পরীক্ষা মানে চিন্তন শক্তি বাড়াতে হবে, খুব ভালো করে অবজার্ভ করতে হবে। তুমি যদি তোমার এলাকার সাধারণ মানুষের জিনিস, কষ্ট দুঃখ যদি বুঝতে না পারো, তুমি যদি সমস্ত রকম পেপারের আইন বুঝতে না পারো, তাহলে তুমি কাজ করতেই পারবে না। শুধুমাত্র ভালো পড়াশোনা করলাম আর রেজাল্ট ভালো করে পাশ করে গেলাম, তাতে কিন্তু ভালো অফিসার হতে পারবে না, বা কাজের জায়গায় গিয়ে খুব কষ্ট হবে। তখন দেখবে ওই নেতামন্ত্রীরা কলার ধরে মারছে, দেখবে প্রায় এরকম খবর ওঠে, বিডিওকে মেরেছে, হয় না খবর? তার কারণ তারা কাজটা ভালো করে বোঝেন না। এটা তোমাদের ক্রুশিয়াল কাজ। আমি তোমাদের প্রথমে বলেছিলাম বিউরোক্রেসি নাথিং বাট দ্য ব্যালেন্সিং বিটুইন দ্য ইভিল অ্যান্ড গুড, ভালো খারাপের ব্যালেন্সিং করা। তাই তোমাকে সচেতন হতে হবে, খুব প্রখর হতে হবে। তাহলে কনস্টিটিউশন বলতে তুমি কি বোঝো সাধারণভাবে? সংবিধানের ঊর্ধ্বে কেউ কি উঠতে পারে? সংবিধানের ঊর্ধ্বে কেউ কি উঠতে পারে? যদি রাষ্ট্রপতি, দেশের যে রাষ্ট্রপতি যে হবেন, বা যিনি প্রধানমন্ত্রী হন, যিনি নেতামন্ত্রী হন, যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হন, আর তোমার পাড়ার যিনি রিক্সা চালায়, সবাই যেই লোক, যেমন ক্ষমতা লোকই হোক না কেন, তারা কি সংবিধানের ওপরে কেউ উঠতে পারবে কি? মৃদুলা, সংবিধানের বাইরে কেউ কি যেতে পারবে? না স্যার। পারবে না তো? রূপসা, প্রিয়াঙ্কা, যেতে পারবে কি? পায়েল? না স্যার। পারবে না। দ্যাট মিনস সংবিধানটা কি জিনিস? সংবিধানটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ইট ইজ দ্য সুপ্রিম ল। দেশের সুপ্রিম লটাই হচ্ছে কনস্টিটিউশন। বোঝা গেল? ক্লিয়ার এটুকু? নেক্সট, আমি একটু আগে বলছিলাম সংবিধানটা কেন করা হয়? এটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনাটা কে করে? গভর্নমেন্ট করে। কারা কারা গভর্নমেন্ট? যারা আইন বানায়, যারা আইন মেনে কাজ করে, এবং যারা আইনের বিচার করে। বলছিলাম তো। কিন্তু কোথাও কি তিনটে এক কি? তিনটেই কি এক জিনিস, নাকি সেপারেট সেপারেট? তিনটে কি এক জিনিস না সেপারেট সেপারেট? আজকে বিচারপতি যিনি বিচার করবেন, কোর্টে যিনি বসেন, তাকে কোনো নেতা ডেকে এনে বলতে পারে এই তুমি এটা করে দাও? বলতে পারেন কি? নাকি বিচারপতি কোনো নেতাকে ডেকে এনে বলতে পারেন এই তুমি এটা করে দাও? বা কোনো অফিসার, সে যদি আইন মেনে কাজকর্ম করে, যত পলিটিক্যাল প্রেশারই আসুক না কেন, তাকে কেউ নড়াতে পারবে কি? সে যদি আইন মেনে কাজকর্ম করে, কেউ কি প্রভাব বিস্তার করতে পারবে? পারবে না। তার মানে প্রত্যেকটার সীমা, প্রত্যেকটার অর্গ্যান একদম সেপারেট করা আছে। কার দ্বারা করা আছে গো? সংবিধান দ্বারাই করা আছে না? তাই তো? তার মানে সংবিধানটা কি? ইট ডিটেলস, বা ইট হ্যাজ দ্য ডিটেলিং, ইট ইজ ডিটেইলিং। কিসের ডিটেলিং? দ্য পাওয়ার অফ ইচ দ্য অর্গ্যানস অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের অর্গান বলতে কী বোঝাচ্ছি? যারা যাদেরকে নিয়ে গভর্নমেন্ট তৈরি হয়েছে। বোঝা গেল? মানে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। তিনটের থেকে যে আলাদা, এবং কেউ কারোর কাছে পাওয়ার ইম্পোজ করতে পারে না, তার ডিটেলিং বিষয়টা কোথায় লেখা আছে? সংবিধানেই লেখা আছে। বোঝা গেল? ক্লিয়ার এটুকু? স্যার বলছি এই লাইনটা একটু কি লিখেছেন একটু বলবেন, একটু বুঝতে পারছি না। ইট ডিটেইলিংস, ইট হ্যাজ দ্য ডিটেইলিংস, মানে একটা পরিপূর্ণতা রয়েছে, একটা পরিপূর্ণ কি বলবো বক্তব্য রয়েছে। কার? ইট বলতে কাকে বোঝাচ্ছি? সংবিধানের। যেখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে পাওয়ারকে, ক্ষমতাকে বন্টন করা হয়েছে গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের সঙ্গে, অর্গানের সঙ্গে। গভর্নমেন্টের অর্গানগুলো কি কি? এই যে আইন প্রণয়নকারী, আইন মেনে কাজ করা লোকজন, এবং আইনের বিচারকারী লোকজন।
অর্থাৎ এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি তিনটের যে পাওয়ার, তারা যে তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গ্যান, তার পাওয়ারগুলোকে ডিফারেন্ট সেগমেন্টেশন করে দেওয়া হয়েছে। কোথায় করা হয়েছে? সংবিধানে করে দেওয়া হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার? 3 নম্বর, সংবিধানটা কী জিনিস? সংবিধানটা কাদের জন্য? রাষ্ট্রের জন্য। রাষ্ট্র যদি ফাঁকা মাঠ থাকতো তাহলে কি রাষ্ট্র হতো? তোমার বাড়ির না, পাশে স্যার। যদি কোনো ফাঁকা মাঠ হয়, তুমি সেখানে পাঁচিল দিয়ে ঘিরে দিলে, তাহলে কি সেখানে তুমি রাজা হয়ে গেলে? না। তাহলে নিশ্চয়ই তোমার ফাঁকা মাঠে বেশ কিছু নাগরিক থাকতে হবে, তাই না? কিন্তু যেহেতু ছোটোবেলার মতো ছেলেবেলা তো নয় যে আমি গাছগুলোকে পিঠিয়ে আসলাম লাঠি দিয়ে, এই বললাম এই পড়াশোনা কর। ছোটোবেলায় দেখবে অনেকে এরকম খেলাধুলা করে, বাগানে গিয়ে গিয়ে ফুল গাছকে পড়াশোনা করায়। ওরম তো খেলা নয় এটা নিশ্চয়ই, এ তো রাষ্ট্র ব্যবস্থা। তাই শুধুমাত্র জমি থাকলেই হয়ে যাবে কি? রাষ্ট্র হয়ে যাবে কি? তা তো নয় নিশ্চয়ই। শুধুমাত্র জমি থাকলে কি রাষ্ট্র হবে? ও পায়েল মৃদুলা, হবে কি? হবে না তো। দ্যাট মিনস রাষ্ট্র কখন হবে? যখন রাষ্ট্রের সাথে নাগরিকও থাকবে, তাই না? রাষ্ট্রের সঙ্গে যখন নাগরিকও থাকবে, অর্থাৎ স্টেট এবং সিটিজেন এই দুজনের যে রিলেশান, সেই রিলেশনশিপটা কোথায় বন্টন করা আছে বা ডিটেলিং করা আছে, ডিটেল লেখা আছে সংবিধানে, না? বুঝা গেল? রাষ্ট্র এবং তার নাগরিকের সঙ্গে যে সম্পর্ক করবে, নাগরিকের রাষ্ট্রের প্রতি কী সম্পর্ক আর রাষ্ট্রের সাথে নাগরিকের কী সম্পর্ক, এই বিষয়বস্তুটা সম্পূর্ণভাবে লেখা আছে কোথায়? সংবিধানে নিশ্চয়ই। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার তুমি যেই রাষ্ট্রের নাগরিক হলে, তাহলে নিশ্চয়ই তোমার কিছু বেসিক অধিকার আছে, তাই না? যখন তোমাকে রাষ্ট্র সেই অধিকারগুলো দেয় না, তখনই তো তুমি তো করে যাও বিচার চাওয়ার জন্য, তাই না? তার মানে তুমি যখনই নাগরিক হলে তখন তোমার কিছু অধিকার থাকবে। সেই অধিকারগুলো কি? তোমার মৌলিক অধিকার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। ঠিক? তাহলে প্রত্যেক নাগরিকের কিছু অধিকার আছে। আবার তুমি যদি নাগরিকও হও, শুধু তো অধিকার চাইলেও তো হবে না, কিন্তু তোমার দায়িত্বও রয়েছে, অর্থাৎ তোমার কিছু ফান্ডামেন্টাল ডিউটিসও রয়েছে। তাহলে নাগরিকদের যে ফান্ডামেন্টাল ডিউটিস এবং অধিকার, রাইটস, সেইগুলোর যে ডিটেইলিং কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? কনস্টিটিউশন। সংবিধানে। সংবিধান সেটা রিফ্লেক্ট করে, তাই না? আবার সংবিধানে তুমি রাষ্ট্র বুঝতে পারলে, তুমি নাগরিক বুঝতে পারলে, নাগরিকদের অধিকার দিলে, কর্তব্য দিলে, সবই ঠিক আছে। আর যারা গভর্নমেন্টে যাচ্ছে তারা কি ওই ছোলা ভাজবে? তারা কোনো কাজকর্ম করবে না? নিশ্চয়ই কাজকর্ম করবে। এবার নিশ্চয়ই সংবিধানে যারা বানিয়ে গেছিলেন তারা তো জানতেন যে যদি কোনো লোকজন যদি পাওয়ারে চলে আসে একদল, তারা যখন তখন ভুলভাল কাজকর্ম করতে পারে। তাই তারা একটা জিনিস বানিয়ে গেছিলো। তারা বলে গেছিলো রাষ্ট্রের নির্দেশমূলক বলে একটা জিনিস হয়, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বলে একটা জিনিস হয়, ডিপিএসপি, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সেখানে পরিষ্কারভাবে সংবিধানে উল্লেখ করা আছে যে ভাবি প্রজন্মের যে সরকার দেশে সরকার হয়ে আসবে, যারা পাওয়ারে আসবে, যেসব পলিটিক্যাল পার্টি সাধারণ মানুষের ভোট দ্বারা যারা নির্বাচিত হয়ে আসছে, অর্থাৎ যারা আগামী যারা সরকার যারা আসছে, সেই সরকার কী উদ্দেশ্যে দায়িত্ব পালন করবে, নাগরিকদের ভালো কাজ করার জন্য, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্য তারা দায়িত্ববান হবে। এই জিনিসটা কিছু নির্দেশ দেওয়া আছে সেখানে। আমি সেগুলো এখন বলছি না, সেটা পরের চ্যাপ্টারে পড়াবো আমি সেগুলো, বাট সেগুলো পরিষ্কারভাবে লেখা আছে। অর্থাৎ কিছু বেসিক আদর্শ মেনটেন করা আছে যে তুমি যদি দেশে আসো, তুমি যদি দেশের পাওয়ারে বাসো, তাই তুমি দেশের পাওয়ারে এসে তুমি কী কাজ করবে, নাগরিকদের কোন কোন জিনিসগুলো তুমি দেখভাল করবে, তার কিছু নির্দিষ্ট সীমানা করে দিয়ে গেছে। অর্থাৎ সংবিধানটা কী জিনিস? সংবিধানটা হচ্ছে ইট রিফ্লেক্টস দ্য আইডিয়ালস, কিছু আদর্শ তারা প্রতিচ্ছবি করছে। কিসের? টু অ্যাচিভ by the government which is described at DPSP.
ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে, ডেসক্রাইব করা হয়েছে যে ভাই তুমি সরকারে আসছো, তুমি কী কী টার্গেট বা গোল বা কী কী আদর্শকে অ্যাচিভ করবে, লক্ষ্য রেখে কাজকর্ম করবে, সেগুলোকে সংবিধানে প্রতিচ্ছবি করা হয়েছে, রিফ্লেক্ট করে দেওয়া আছে। বোঝা গেল এইটুকু? নট অনলি ডিপিএসপি, সেটা প্রিএমবেলও লেখা আছে কোন কোন আদর্শ মেনে সরকার কাজকর্ম করবে, রাষ্ট্রের কি কর্তব্য, সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে সংবিধানের মধ্যে। কোথায়? প্রিএমবেলেও আছে, আবার ডিপিএসপিতেও আছে। বোঝা গেল এটুকু? তাহলে সংবিধান বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ কনস্টিটিউশন, সেই অবধি তাদের আমাদের কনসেপ্ট হয়েছে ক্লিয়ার? কারোর কোনো এখন মধ্যে কোনো প্রশ্ন আছে কিছু? না স্যার। সবার প্রশ্ন কোনো কিছু নেই তো? ঝিলিক, না প্রশ্ন স্যার। আছে কিছু? না স্যার। চন্দ্রানী, পায়েল, না স্যার। সাথী নেই তো? সুমনা? নেই স্যার। বেশ, পরে যাবো সবাই? হ্যাঁ স্যার। চলো, পরেরটা হচ্ছে আইডিয়ালস। মানে এই যে আমরা আইডিয়াল বলছি, আদর্শ, সেই আদর্শগুলো কি জিনিস? কোথায় লেখা আছে বলেছিলাম? ডিপিএসপিতে লেখা আছে কনস্টিটিউশন আর পিএমএল লেখা আছে, তাই তো? তাহলে আদর্শটা কি জিনিস, কি কি আদর্শ আমাদের দেশে মেনটেন করা হয়েছে, আইডিয়ালসগুলো কি কি, সেটা জানা দরকার। প্রথম কথা হচ্ছে ডিপিএসপিতে কি আদর্শ রয়েছে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে কি আদর্শ বলে দেওয়া আছে। এটা কি জন্য লেখা হয়েছে ডিপিএসপিটা, এই নীতিগুলো কি নীতি? ইট এইমস to achieve a welfare state by ensuring social, economic, democratic, but economic democracy বলতে পারো, ডেমোক্রেসি থ্রু দ্য গভর্নমেন্ট বাই পলিটিক্যাল প্রোগ্রাম। স্যার ডেমোক্রেসির মানে কি লিখেছেন একটু বলবেন? বলছি কি জিনিস বলছি। ডিপিএসপিটা কি উদ্দেশ্যে করা হয়েছে, উদ্দেশ্যটা মানে এইমসটা কি, অর্জন করতে, অ্যাচিভ করতে। কি অ্যাচিভ করবে? ওয়েলফেয়ার স্টেট অ্যাচিভ করবে। ওয়েলফেয়ার স্টেট বলতে কল্যাণময় রাষ্ট্র অ্যাচিভ করবে, কল্যাণময় রাষ্ট্র বানাবে। কে বানাবে? রাষ্ট্র বানাবে, গভর্নমেন্ট বানাবে। কি ফলো করে? কিছু নীতি ফলো করে। কোন নীতি? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ফলো করে তারা বানাবে। কি করে করবে? এনশিওর করবে, বাই এনশিওরিং, নিশ্চিত করবে। কি নিশ্চিত করবে? সামাজিক, সোশ্যাল, অর্থনৈতিক, ইকোনমিক, ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র। সামাজিক, অর্থনৈতিক, গণতন্ত্র তুমি এনশিওর করো, যে সবাই সমাজে সমান, সবাই কিছু না কিছু করে খেতে পাচ্ছে। এই সোশ্যাল, ইকোনমিক, ডেমোক্রেসি তুমি এনরিচ করো, এনশিওর করো। কোথায় করবে? কার দ্বারা করবে? থ্রু গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা করা হবে। এটা কীভাবে করা হবে? বাই পলিটিক্যাল প্রোগ্রাম, রাজনৈতিক পরিকল্পনা করে করা হবে। অর্থাৎ তোমরা যে বিভিন্ন রকম স্কিম দেখো না, লঞ্চ করা হয়, বিভিন্ন রকম স্কিম, প্রকল্প লঞ্চ করা হয় না সরকার থেকে। এইখানে শিলান্যাস করে আসলো, এখানে শিলান্যাস, ওখানে স্টেডিয়াম, এইখানে মূর্তি, এসব করা হয় না। এই যে বিভিন্ন রকম প্রকল্প করা হচ্ছে রাষ্ট্রের সাধারণ মানুষের সামাজিক, অর্থনৈতিক, ডেমোক্রেসি ডেভেলপ করার জন্য, কল্যাণময় রাষ্ট্র বানাবার জন্য আগের কনস্টিটিউশন যারা বানিয়ে গেছেন তারা পরবর্তী গভর্নমেন্টগুলোকে নির্দেশ দিচ্ছে, তুমি এই জিনিসকে ফলো করে করে তুমি তোমার প্রোগ্রামগুলো সাজাবে, যাতে মানুষের সোশ্যাল, ইকোনমিক, ডেমোক্রেসিটা এনশিওর করা যায়। এবার কি করে করা যায় সেটা আমাদের নিশ্চয়ই ইকোনমিক ক্লাসে বুঝিয়ে দিয়েছি, মনে পড়ছে? ওই যে রোল অফ দ্য গভর্নমেন্ট বলেছিলাম, মনে আছে? ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম, মনে আছে? একদম ভেরি ইন্ট্রোডাকশন ক্লাসে, রোল অফ দ্য গভর্নমেন্ট, যে সরকার পরিকাঠামোর উন্নয়ন করার চেষ্টা করে, আর কিছুই করার চেষ্টা করে না। ওই যে স্ট্রাকচারটা, এটাই তাহলে তোমার কারেক্ট করছে তোমার ডিপিএসপির সাথে। তাহলে বুঝতে হচ্ছে কেন ওটা প্রথমে বলেছিলাম আমি, ব্যাপারটা এই কারণে বলেছিলাম। নেক্সট,
আর কি কি আইডিওলজি মেনে চলে? আচ্ছা, যে বলতে পারলে বুঝতে পারলে না, তার কি বোঝা গেছে এটা? কে যেন বলছিল? হ্যাঁ স্যার, হলো হ্যাঁ তো? স্যার। চলো, আর আইডিয়ালস গুলো কোথায় লেখা আছে বলেছিলাম? কোথায় লেখা আছে? প্রিয়াম্বলে বলেছিলাম না? প্রস্তাবনায় লেখা আছে। প্রস্তাবনাটা কি জিনিস? তোমরা যে কোনো বই কেনো না কেন, সাহিত্যের বই কেনো বা যে কোনো পাঠ্যপুস্তক কেনো না কেন, দেখবে বইয়ের মলাটটা যেই তুমি প্রথমে ওপেন করবে, দেখবে একটা ভূমিকা লেখা থাকে না? ভূমিকা থাকে, ভূমিকা ইন্ট্রোডাকশন থাকে কিছু। হ্যাঁ স্যার থাকে। হ্যাঁ স্যার। ভূমিকাটা কি জিনিস? সেই বইটায় যে বিষয়বস্তু, বইটাতে যে লেখক তিনি কি লিখতে চলেছেন তার সারমর্মটুকু ওখানে লেখা থাকে, অর্থাৎ বেসিক কিছু পয়েন্ট লেখা থাকে যার ভিত্তি করে বইটা আর কি সম্পূর্ণ বইটা লিপিবদ্ধ করা হয়েছে। তো প্রিয়াম্বেলটাও সেই রকম জিনিস ভারতের সংবিধানের, যেখানে মূল ভূমিকা রয়েছে। তো প্রিয়াম্বেলে তাহলে নিশ্চয়ই মূল ভূমিকাগুলো কিছু রয়েছে। তো মূল ভূমিকা বা মূল আদর্শগুলো কি কি? সেই আদর্শগুলো হচ্ছে, এক, আমাদের দেশটা কেমন দেশ হবে বা আছে? সোভারেন দেশ। সোভারেন মানে কি? সার্বভৌম দেশ আমাদের, তাই না? যে আমরা কারোর সাথে কেউ কারোর আন্ডারে নই, অর্থাৎ আমাদের দেশটা ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি ইন্ডিপেন্ডেন্ট। আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো বাইরের দেশ নাক গলাবে না, আবার আমাদের বাইরের দেশের বিষয়ে যদি কোনো ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় তা সেটা ইন্ডিয়া নিজের থেকেই নেবে, ইন্ডিয়াকে কেউ চাপিয়ে দেবে না। আজকে আমি ইন্ডিয়া কীরকমভাবে পাকিস্তানের সাথে মিশবো আর কীরকমভাবে রাশিয়ার সঙ্গে মিশবো সেটা ইন্ডিয়ার গভর্নমেন্টই ঠিক করবে। চীন কি ঠিক করে দেবে? না স্যার, কখনো না। আবার পশ্চিমবঙ্গের লোকজনকে কীভাবে ভালো রাখা যায় বা খারাপ রাখা যায় দুটোই ঠিক করবে কে? ইন্ডিয়ান গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকার। সে কি আমেরিকার লোক ঠিক করে দেবে? দেবে কি? না না স্যার। স্যার। অর্থাৎ আভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে দুটোতেই সম্পূর্ণ স্বাধীন হস্তক্ষেপ কার রয়েছে? ভারতের রাষ্ট্র ব্যবস্থার নিজের রয়েছে। আর এই ধরনের জিনিসগুলোকেই বলা হয়, এই যে সম্পূর্ণ স্বাধীনতা, কারোর কেউ নাক গলাবে না, এই বিষয়টাকে বলা হয় সোভারেনিটি বা সার্বভৌমত্ব। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। 2 নম্বর আদর্শটা কি? আমাদের দেশে সবার জন্য চিন্তা করা হয়। বড় লোকের জন্য চিন্তা করা হয়, মধ্যবিত্তের জন্য চিন্তা করা হয়, গরিব মানুষের জন্য চিন্তা করা হয়। গরিব মানুষের জন্য কিছু কিছু প্রকল্প আনা হয়, মধ্যবিত্তের জন্য ট্যাক্স আনা হয়, বড় লোকের জন্য ট্যাক্স আনা হয়। তো সমস্ত ব্যাপার জন্য কিন্তু কিছু না কিছু চিন্তাভাবনা করা হয়, অর্থাৎ সমাজের সমস্ত স্তরের মানুষের জন্যই কাজকর্ম হচ্ছে। তাই জন্য দেশটা কীরকম? সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট। তাহলে দেশটার আদর্শ কি একটা রয়েছে? সোশ্যালিজম, অর্থাৎ সোশ্যালিস্টিক একটা নেচার রয়েছে, সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে। বোঝা গেল? তিন, দেশটা কীরকম? দেশটা সেকুলার, ধর্ম নিরপেক্ষ। এখানে কোনো ধর্ম স্পেশালিটি পাবে না, সমস্ত ধর্ম সমান, কেউ কারো বিষয়ে নাক গলাবে না। দেশটা রাষ্ট্রের কোনো ধর্ম নেই, রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ। যে যার যেমন ইচ্ছা সে সেরকম ধর্ম পালন করবে, সে বিষয়ে কখনোই রাষ্ট্র হস্তক্ষেপ করবে না বা সরকার হস্তক্ষেপ করবে না, বা কেউই করবে না, নাগরিকও করবে না। এক একজন নাগরিক তার ইচ্ছা মতো সে ধর্ম পালন করতে পারে, কিন্তু কেউ কারোর বিষয়ে নাক গলাবে না, না সরকার, না প্রশাসন, না জুডিশিয়ারি, না একজন নাগরিক অন্য নাগরিকের বিষয়ে বা রাষ্ট্র ব্যবস্থা কোনো রকমভাবে কেউ কারোর ব্যাপারে নাক গলাবে না। অত দেশটা ধর্মনিরপেক্ষ দেশ। 4 নম্বর আদর্শটা কি আদর্শ? আমাদের দেশটার মেন পাওয়ার কার কাছে রয়েছে? নাগরিকের হাতে রয়েছে, অর্থাৎ নাগরিকরা ঠিক করবে সরকারে কে আসবে, রাষ্ট্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, তাই না? তাহলে দেশটা কীরকম দেশ? গণতান্ত্রিক। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক বা ডেমোক্রেসি রয়েছে এখানে, গণতন্ত্র রয়েছে। তাহলে এটা একটা আদর্শ। আবার এই যে রাষ্ট্র ব্যবস্থা যেটা চলছে, এই রাষ্ট্র কাদের জন্য চলছে? নাগরিকদের জন্য চলছে, তার প্রজাদের জন্য চলছে। অর্থাৎ দেশটা কীরকম দেশ? প্রজাতান্ত্রিক দেশ। রিপাবলিক। হ্যাঁ, সরি, এদিকে দেখার দরকার ছিল, উল্টো করে লিখে ফেললাম। রিপাবলিক নেচার রয়েছে। তাহলে আইডিয়ালসগুলো কি কি, আদর্শগুলো কি কি? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, ডেমোক্রেসি আর রিপাবলিক। আর আরেকটা আইডিওলজি কি?
ডিপিএসপি অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার করতে হবে, ইকোনমিক ওয়েলফেয়ার করতে হবে, ডেমোক্রেটিক ওয়েলফেয়ার করতে হবে বাই দ্য গভর্নমেন্ট। এইগুলো হচ্ছে তোমার আইডিওলজি, এবং সমস্ত আইডিওলজির পোট্রে কোথায় হচ্ছে, কোথায় লিখিত হয়েছে? সংবিধানে হয়েছে। দেন ইট ইজ দ্য দিস আর দ্য কনস্টিটিউশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসো পরের পয়েন্ট, যেটা তুমি শ্রদ্ধা বলছিলে, তখন তোমাকে আটকালাম। টাইপস অফ কনস্টিটিউশন, সংবিধান যে জিনিসটা আমরা এতক্ষণ বলছি, আইনের বই, সেটা কত প্রকারের হয় বলো? তুমি একটু বলো, আমি একটু দম নিই। বলো স্যার গো। দুই রকমের, একটা লিখিত সংবিধান যেটা আচ্ছা। ভারতের, আর একটা অলিখিত সংবিধান। আচ্ছা, কি রকম ব্যাপারটা বলো দেখি, একটু শুনি আমি। লিখিতটা কি রকম লিখিত থাকে, আর অলিখিত কি তোমার কানে কানে বলে যায়, এই জানিস তো এই আইনটা অনেক কাল আগে হয়েছিল, তুই এই আইনটা ফলো করবি, মানে বেদের মতো ব্যাপারটা? না স্যার, আমি অনেকে পড়েছি লিখিত সংবিধান মানে কেউ কোন রকম অন্যায় করলে সেই অন্যায়ের শাস্তি স্বরূপ সেটা ওখানে লেখা থাকবে, আর কি কি নিয়ম পালন করতে হবে সেগুলোকে বলা লিখিত সংবিধান। যেমন ভারতের সংবিধান। আর অলিখিত সংবিধান যেটা ব্রিটিশ সংবিধানকে বলা হয়। মানে ওদের ওখানে কি, মানে ব্রিটিশ লোকজন যদি কিছু বলে তখন সেটাই হচ্ছে অলিখিত হয়ে যাবে। সারা পৃথিবীর লোক যেখানে যেখানে তোমার ব্রিটিশ লোকজন আইন বলে সেটা হচ্ছে অলিখিত, নাকি? না স্যার, অনেকদিন আগে পড়েছি, ভুলে গেছি, মনে পড়ছে না। পায়েল, চন্দ্রানী, কৌশিক, আনরিটেন কি জিনিস? জানি না। বলছি অলিখিতটা তাদের দোষের, ধরুন দোষের উপর বিচার করে সেই মতন যেটা ব্যবস্থা নেওয়া হয়, তো হতে আর পারে। আর লিখিত ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় না? না, লিখিত ক্ষেত্রে স্যার একটা তো মানে ল মানে বইতেই থাকে, তো সেটা অলরেডি তো থাকে স্যার। তাহলে ব্যবস্থা নেওয়া হয় না, হয় না? হ্যাঁ অবশ্যই হয়। তাহলে লিখিত ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়, অলিখিত ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বাবা তাহলে পার্থক্য কি হলো? স্যার অলিখিতটা সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা, বাদ বাকি লোকজন, সাথী, মৃদুলা, অর্কপ্রভ, হ্যাঁ আইডিয়া নেই স্যার। অভিজিৎ বেরা, কানুকৃষ্ণ, স্যার ওই বিষয়টা তো আমাদের ছিল না, তো আইডিয়া আচ্ছা, নেই। এই চন্দ্রানী, এই পুরনো পাপির দল, বলো একটু। চন্দ্রানী, এর তো কোনোদিনই আওয়াজ দেয় না, মাইক্রোফোনের সমস্যা আছে হয়তো, যাই হোক। সুজিত, বলো একটু। পুলিশ, তুমি তো কনস্টিটিউশনে পেয়ে গেছো তো পুলিশে, বলো একটুখানি। সুজিত, স্যার বলতে পারছি না। রাগ করেছে তাই বলে বলবে না? সুমনা, হ্যাঁ স্যার। লিখিত অলিখিত কি জিনিস? এই যে ওরা বলছে সংবিধান নাকি দু রকমের হয়, না স্যার, কোনো আইডিয়া নেই স্যার। এটা নিয়ে প্রচুর লোকের আইডিয়া থাকে না, জেনে নাও। টাইপ ঠিকই বলেছে, ইন জেনারেলি সংবিধান দুই প্রকারের হয়, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে আনরিটেন। কিন্তু যেসব বাংলা বইতে আনরিটেনের মানে অলিখিত বলে, সেগুলো একটু ভুল করে বলে, কিছু করারও নেই, আনরিটেনের বাংলা মানে অলিখিতই হয়, তাই না? আসলে অলিখিত মানে কিন্তু অলিখিত নয়, মানে লেখা কোথাও নেই তা কিন্তু নয়। আর রিটেন মানে যে লিখিত, সে তো বটেই, মানে এটাও লেখা আছে এটাও লেখা আছে। আনরিটেন মানে এরকমটা নয় যে বেদ এটা কানে কানে কেউ বলে গেল, বাবা বলে গেল এই জানিস তো ছেলে তোর এই আইনগুলো মানতে হবে, ছেলে আবার বললো তার ছেলেকে এই জানিস তো এই আইনগুলো মানতে হবে, মানে নিশ্চয়ই এটা বেদ নয় যে কানে কানে শ্রুতির মতো করে মনে রেখে দেবে, ঠিক আছে? সুতরাং দুটোই লেখা আছে, তাহলে পার্থক্যটা কি? তাহলে কেন আমরা এই দুটোকে আলাদা আলাদা করে বলছি? লেখা
অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় তাকে কোডিফিকেশন বা কোডিফাই। রিটেনের পার্থক্যটা কি, রিটেনে কি বিষয় মানে উদাহরণটা কি বলা যেতে পারে, রিটেনের ব্যবস্থাটা কি, যে যখন এটা লেখা হয় অর্থাৎ কোডিফাই করা হয়, সেই কোডিফাই করার জন্য নির্দিষ্ট কিছু সময়কাল থাকে, টাইম পিরিয়ড থাকে, এবং সেই নির্দিষ্ট সময়কালের মধ্যেই সংবিধানটা কোনো নির্দিষ্ট একটা বডি সেই আইনটা বানিয়ে থাকে। উদাহরণ দিই, ভারতে আগের থেকে সংবিধান কি কিছু ছিল না, স্বাধীনতার আগ দিয়ে কোনো একটা কমিটি লোকজন বসে একটা নির্দিষ্ট সময়সীমা ধরে আইনটা বানিয়েছিলেন, সংবিধানটা বানিয়েছিলেন। স্বাধীনতার পরে বানানো হয়েছিল। স্বাধীনতার সময়কাল থেকে বানানো হচ্ছে, হ্যাঁ, স্বাধীনতার সময়কাল থেকে। তাই তো? দ্যাট মিন্স কিছু লোকজন বানিয়েছিলেন, যাদের মধ্যে বি আর আম্বেদকর ছিলেন প্রধান, তাই না? তাহলে বি আর আম্বেদকর সহ বেশ কিছু কঠিন কঠিন আইনজ্ঞ, বিখ্যাত বিখ্যাত আইনজ্ঞ, তারা নির্দিষ্ট সময় ধরে বেশ কিছু দেশ ঘুরে বেশ কিছু আইনের বই ঘেটে তারা বেশ কিছু আইনকে ভারতের আইন বলে লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ রিটেন আইনটা কি, যেটা লেখা আছে, লিখিত, কিন্তু তারা বানাতে গেলে, সেটা লিখতে গেলে কিছু সময় লেগেছে, এবং সময়টা নিয়ে কেউ একটা বডি তারা লেখালেখি করেছে। ঠিক? এটুকু ঠিক? কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন তাহলে নেই। আচ্ছা, এই যে লেখা যেটা হলো, ভারতের সংবিধান কি অনেকগুলো না একটা? একটা। অর্থাৎ এটা সিঙ্গেল ডকুমেন্ট বলতে পারি, এটা সিঙ্গেল ডকুমেন্ট, তাই না? ঠিক তো? সিঙ্গেল ডকুমেন্ট তো? স্যার। আচ্ছা, তাহলে এইটা কি, আনরিটেনটা কি, পার্থক্যটা কি? আনরিটেনটা হচ্ছে এটাও কোডিফাই করা হয়েছে, এটাও লেখা হয়েছে, বাট কীরকমভাবে লেখা হয়েছে? যুগ যুগ ধরে ট্র্যাডিশন মেনে লেখা হয়েছে, অর্থাৎ ইট ইজ বেসড অন ট্র্যাডিশনস অ্যান্ড বিলিভস অন রয়্যাল অর্ডার্স। মানে ধরো, আমাদের দেশে একটা সময় কনিষ্ক সিংহাসনে বসেছিলেন, কনিষ্ক রাজা হয়েছিল। আচ্ছা, তার যখন কনিষ্ক যখন রাজা হয়েছিল, তাহলে নিশ্চয়ই ওর রাজ্যে কিছু আইন কানুন ছিল, তাই না? আদেশ ছিল নিশ্চয়ই। আচ্ছা, অশোক হয়েছেন রাজা নিশ্চয়ই, তাহলে অশোকের সময় কিছু আইন ছিল নিশ্চয়ই, তিনি নিশ্চয়ই কিছু ঘোষণা করেছিলেন। আবার আকবরের সময় হয়েছে, ঔরঙ্গজেবের সময় হয়েছে, তাই তো? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় হয়েছে, কিন্তু প্রত্যেকের আইন কি আলাদা আলাদা করে লিপিবদ্ধ করা হয়েছিল আমাদের দেশের জন্য? সংবিধানে কি লিপিবদ্ধ করা হয়েছে যেটা অশোকের আমলের আইন, এটা এর সময় আইন, এরকম করে লিপিবদ্ধ করা হয়েছে? কিছু কি করা হয়েছে আমাদের দেশে এরকমভাবে যুগ যুগ ধরে যেগুলো ট্র্যাডিশন, সেগুলো কি লিপিবদ্ধ করা হয়েছে আমাদের দেশের সংবিধানে? হ্যালো, হয়নি তো? বেশ বেশ। কিন্তু এই ধরনের যে লিখিত সংবিধান অর্থাৎ আনরিটেন কনস্টিটিউশন, সেখানে কি হয়, বিভিন্ন রয়্যাল অর্ডার, ধরো ইংল্যান্ডের যেমন কি হয়ে থাকে, ধরো ইংল্যান্ডে যেমন তোমার রয়েছে ওই জেমস 1 রাজা, বা জেমস 2, জেমস 6, বা রানী এলিজাবেথ, রানী ভিক্টোরিয়া, এরা বিভিন্ন রকম ওই সনদ জারি করতো না, সনদ যাকে বলা হয় প্রোক্লেমেশন করতো না, অর্ডার দিত না? তখন যে যেমন অর্ডার দিয়ে গেছে, রয়্যাল মানে কি, রাজকীয়, যে যেমন রাজা এসে অর্ডার দিয়ে গেছে, সেই ট্র্যাডিশনগুলোকে আলাদা 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 করে এক জায়গায় লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ সেই ধরনের কনস্টিটিউশন অর্থাৎ আনরিটেন কনস্টিটিউশনে কি কোনো বলতে পারি আমরা যে নির্দিষ্ট সময়কাল ছিল? বলতে পারি কি? এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, তাহলে পার্টিকুলার কোনো টাইম পিরিয়ড নেই এর, বাট এর পার্টিকুলার টাইম পিরিয়ড আছে। ঠিক? এটা যেমন বানিয়েছিল পার্টিকুলার একটা বডি, বেশ কিছু লোকজন, 7 জন, বিশেষ করে বেশ কিছু 7 জন আইনজ্ঞ, তারা এক জায়গায় বসেছিল, আইনজ্ঞ বসে তারা আইনটা বানিয়েছিল, তারা আইনটা লিখেছিল, তাই না? ড্রাফটিং কমিটি। তাহলে সেই 7 জন যারা নির্দিষ্ট একটা সংখ্যক বডি, তারা সেই আইনটা নির্দিষ্ট সময় ধরে বানিয়েছিলেন। কিন্তু এর যেমন কোনো নির্দিষ্ট সময়সীমা নেই দেখলাম, তেমন কোনো কি এর পার্টিকুলার কোনো বডি কি আছে? বডি কি কেউ কি আছে যে সমস্ত সময় ধরে যা যা করছে তারা করেছে? তাহলে বডিও নেই। আর যেহেতু অনেক কাল ধরে অনেক রয়্যাল অর্ডার্স এসছে, তাহলে কি বলতে পারি এটা সিঙ্গেল ডকুমেন্ট? বলতে পারি কি? তার মানে
রিটেনটাও লিখিত, আনরিটেনটাও লিখিত। পার্থক্যটা কোথায়? এদের নির্দিষ্ট সময়সীমা ধরে লেখালেখি হয়েছে, এদের নির্দিষ্ট সময়সীমা ধরে লেখালেখি হয়নি। এরা নির্দিষ্ট সময় ধরে লেখালেখি করেছে কে? বেশ কিছু লোকজন, বেশ কিছু কমিটি, একটাই কমিটি যারা নির্দিষ্ট সময় ধরে লেখালেখিটা করেছে। এর পার্টিকুলার কোনো বডি ছিল না। এদের যেহেতু নির্দিষ্ট সময় ধরে লেখালেখি করেছে টাইম ধরে, তাই এদের সিঙ্গেল ডকুমেন্টেশন আছে, এদের সিঙ্গেল ডকুমেন্টেশন নেই। তাহলে কি আছে? এদের ট্র্যাডিশনালের ওপর বেস্ট করা রয়েছে, রয়্যাল অর্ডার্সের ওপর বেস্ট করা আছে। এটা চিরাচরিতভাবে এটা কোডিফাই হয়েছে, বাট এটা ইট ইজ নট ইভলভড ইন আ সিঙ্গেল লিগাল ডকুমেন্ট। বোঝা গেছে? এটুকু কনসেপ্ট ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট পার্থক্য কি? যদি বেশ কিছু লোকজন নির্দিষ্ট সময় ধরে ঠান্ডা মাথায় কোনো আইনের বই তৈরি করেন, তাহলে নিশ্চয়ই তারা একটা সিস্টেম মেনটেন করেছে কি করেনি বলো? তার মানে এই ধরনের কনস্টিটিউশনের নিশ্চয়ই একটা সিস্টেমেটিক নেচার আছে। কিন্তু এখানে যেহেতু কোনো নির্দিষ্ট লোকজন জড়ো হয়নি, নির্দিষ্ট সময়কাল ধরে লেখা হয়নি, যে যেমন এসে তেমন করে লিপিবদ্ধ হয়েই গেছে সমান তালে, তার মানে এর কি সিস্টেমেটিক নেচার আছে কি? না স্যার। সিস্টেমেটিক নেচার এর নেই। হলো এই ধরনের সংবিধানের, এই ধরনের দেশের যেখানে রিটেন কনস্টিটিউশন আছে, সেখানে আফটার অল সুপ্রিম পাওয়ার কার কাছে থাকে গো? সুপ্রিমেসি কার আছে? সংবিধানের নিজের আছে। প্রেসিডেন্ট কি সংবিধানের ঊর্ধ্বে উঠতে পারেন? না। প্রেসিডেন্ট কি সংবিধানের ঊর্ধ্বে উঠতে পারেন? উঠতে পারেন না। তার মানে এখানে সর্বৈব কর্তৃত্ব কার রয়েছে? সংবিধানের নিজেরই রয়েছে। সংবিধানের বাইরে কেউ বেরোতে পারবে না, সে ভিখারিও বেরোতে পারবে না, রাষ্ট্রপতি বেরোতে পারবে না, তাই না? তার মানে সুপ্রিমেসি কার রয়েছে এখানে? সুপ্রিম পাওয়ারটা কার হাতে? ব্রিটেনের কনস্টিটিউশনের নিজের কাছে রয়েছে, ঠিক? কিন্তু এই ধরনের আনরিটেন কনস্টিটিউশন দেশগুলোতে কি হয়? এখানে তোমার সুপ্রিমেসি রয়েছে কার কাছে? পার্লামেন্টের কাছে, অর্থাৎ গভর্নমেন্টে যারা আসছে তাদের কাছে রয়েছে। পার্লামেন্ট যেমন চাইবে তেমনভাবে কনস্টিটিউশন তৈরি করা হবে। বাট পার্লামেন্ট কি কনস্টিটিউশন এখানে তৈরি করতে পারবে আমাদের দেশে? পারবে কি? বোঝা গেল পার্থক্যটা? পার্থক্য বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে বেসিক পার্থক্যটা হচ্ছে এইগুলো। তাহলে দুই ধরনের টাইপ হয়, রিটেন অ্যান্ড আনরিটেন। এছাড়াও অন্যরকম অ্যাঙ্গেল থেকে যদি ভেবে দেখি আমরা যে সংবিধান কত প্রকারের হয়, তাহলে সেই দিক থেকে বিচার করতে গেলে সংবিধান আবার আরও দু প্রকারের বলতে পারি। একটা হচ্ছে রিজিড, মানে কঠিন হয়, পাল্টানো, একদমই পাল্টানো যায় না। আর একটা হয় ফ্লেক্সিবল, অর্থাৎ খুব সহজেই পাল্টে যায়। মানে এখানে প্রায়শই সংবিধানগুলো পাল্টে যাচ্ছে, এর সংবিধান খুব কঠিন, পাল্টানো প্রায় যায় না বললেই চলে। মানে খুব কনভেনশনাল, খুব রিজিড, পাল্টানো একদম জানে, খুব স্টিফ হয় জিনিসটা, তারা কখনোই সংবিধান পাল্টায় না। ঠিক আছে? উদাহরণ কি রিজিটের? আমেরিকা, এখানকার সংবিধান খুব একটা পাল্টায় না। ফ্লেক্সিবল উদাহরণ কি? যেখানে সরকার ঠিক থাকে না, সেখানে নিশ্চয়ই যে যখন ক্ষমতায় আসবে সেই তখন নিশ্চয়ই তার সংবিধান তার মতো করে দেবে। পাকিস্তান এরকম দেখো, পাকিস্তানের সরকার কি খুব ফিক্স থাকে? ঠিকঠাকভাবে সরকার হয় কি? হয় না। তার মানে যে যখন পাওয়ারে আসে, কখনো আর্মি আসছে পাওয়ারে, কখনো ভোটাভুটি হচ্ছে, যে যখন পাওয়ারে আসে সে তখন তার মতো করে আইন বানিয়ে ফেলে, ঠিক কি না? বাংলাদেশে এরকম অনেক সময় একটা সময় হতো, শেখ হাসিনার আগ দিয়ে এরকম সময় হতো, প্রায়শই ওখানেও আর্মিরা চলে আসতো পাওয়ারে। শ্রীলঙ্কা এটা মাঝে মধ্যেই হয়, ক্ষমতা প্রায় এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে? তো সুতরাং এই ধরনের দেশগুলো, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই ধরনের দেশগুলোতে সরকার যেহেতু খুব ঠিকঠাকভাবে নির্বাচিত হয় না, তার কোনো সিস্টেম ঠিকঠাক নেই, তার মানে পাওয়ারে যে আসছে অর্থাৎ পার্লামেন্টে যে বসছে সেই তার মতো করে আইন বানিয়ে ফেলছে, সংবিধান বানিয়ে ফেলছে, তাই জন্য এটা ফ্লেক্সিবল, চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যেখানে কনস্টিটিউশন চেঞ্জেবল নয়, নট ইজিলি চেঞ্জেবল, দ্যাট ইজ কল্ড রিজিড কনস্টিটিউশন। আর যেখানে কনস্টিটিউশনটা ইজিলি চেঞ্জেবল তাকে বলা হয় ফ্লেক্সিবল কনস্টিটিউশন। বোঝা গেল? এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ। আর আমাদের ইন্ডিয়া তো বহু শেয়ানা,
আমাদের ইন্ডিয়া বহু সেয়ানা যে এটাতে পুরোপুরি জড়ো হয়ে থাকলে, কঠিন হয়ে থাকলেও মুশকিল, আবার খুব পাতলা হলেও মুশকিল। আমরা কী করবো? নরম করব, জল কাদা মিশিয়ে একদম কাদা বানাবো। আমাদের কাছে কী আছে? বোথ রয়েছে। আমরা না খুব রিজিড, না খুব ফ্লেক্সিবল। যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা পাল্টাবো, যেখানে যেখানে দরকার নয় সেখানে সেখানে পাল্টাতে গেলে কষ্ট করতে হবে আমাদের। যেমন আমাদের কদিন আগে এডুকেশন বিল এসছিল, শিক্ষা বিল এসছিল, হ্যাঁ স্যার। ওটা করতে খুব কি বিতর্ক হয়েছে, খুব কি ঝামেলা হয়েছে? হয়নি। কিন্তু কদিন আগে এনআরসি বিল নিয়ে ঝামেলা চলছিল, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওটা কি সলভ হয়েছে এখনো? না। দ্যাট হ্যাঁ মিনস স্যার, এখনো কিছু solve কিছু হয়নি। জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে সংবিধানের, কিছু কিছু জায়গা আছে যেটা সহজে পাল্টানো যায় না, আর কিছু কিছু জায়গা আছে যেখানে সহজে সহজে পাল্টানো যায়। তার মানে আমাদেরটা কি? বোথ রিজিডও ফ্লেক্সিবলও। কিন্তু আমেরিকারটা কি? পাল্টানোতে সমস্ত কিছুতে পাল্টাতে গেলে কষ্ট করতে হয় ওদের এখানে। পুরো একদম রিজিড ফিক্স থাকে সমস্ত কিছু, নট ইজিলি চেঞ্জেবল। আর ফ্লেক্সিবলটা কি? যেটা দুম দারাকা যখন যে পাওয়ারে আসে তখন সেটা চেঞ্জ করে ফেলে। তাহলে এই রিজিড বা ফ্লেক্সিবল যাই বলো না কেন, রিজিড আনরিটেনও হতে পারে, রিটেনও হতে পারে, আবার ফ্লেক্সিবলও আনরিটেনও হতে পারে, রিটেনও হতে পারে, দুটোই হতে পারে। তার মানে আমরা প্রধানতভাবে সংবিধানকে 4 ভাগে ভাগ করতে পারি: রিটেন, আনরিটেন, আবার অন্যরকমভাবে রিজিড, ফ্লেক্সিবল। এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন আছে? এই অবধি যা হলো কোনো প্রশ্ন আছে? এই অবধি যা হলো কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে। নেক্সট যাব? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ। এবার সংবিধান আমাদের দেশে কি বললাম? বোথ। তাহলে আমাদের দেশের সংবিধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো সেই টপিকটাকে বলা হয় স্যালিয়েন্ট ফিচার্স। স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম কথা হচ্ছে, আমাদের সংবিধান কিরকম সংবিধান? লেন্দিয়েস্ট, লেন্দিয়েস্ট, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ার সংবিধানটা কীরকম? লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধানের নাম কি? ভারতবর্ষের সংবিধান। বোঝা গেল? পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের নাম কি? লিখিত সংবিধানের নাম কি? লেন্দিয়েস্টও বটে, আবার লিখিতও বটে। কোন দেশের? ইন্ডিয়ার। এটা একটা বৈশিষ্ট্য। কেন এটা লেন্দিয়েস্ট? কেন এটা লেন্দিয়েস্ট? কেন এটা লেন্দিয়েস্টটা হচ্ছে, আমাদের দেশটা কি খুব ছোট দেশ? আমাদের অনেক বড়, অনেক সপ্তম বড় বৃহত্তম দেশ, দেশ। সপ্তম বৃহত্তম দেশ। আমাদের দেশে কত রকমের কালচার আছে গো? গুজরাটি, মারাঠি, কর্ণাটকি, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, নর্থ ইস্টার্ন স্টেটগুলো, জম্মু কাশ্মীর, এত বিভিন্ন রকম, ইউপি, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, এত যে বিভিন্ন রকম রাজ্যে বিভিন্ন রকম লোকজন বাস করছে, তাহলে তোমাদের দেশটা বৈচিত্র্যপূর্ণ দেশ তো। যেগুলো দেখি না বৈচিত্র্যপূর্ণ দেশ, যদি এত রকম কালচারের মানুষজন থাকে, এত যদি বৈচিত্র্য হয়, এত বড়ই দেশ হয়, তাহলে কি দেশটা যদি এত বড় হয় তাহলে তার আইনটা কি বড় হবে না এতগুলো লোককে সামলানোর জন্য? আর তার সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের দেশের জনসংখ্যা কত? যে দেশে জনসংখ্যা বেশি সে দেশের সেই জনসংখ্যাগুলোকে সামলাতে, 130 কোটি। সেই জনসংখ্যা জনগণগুলোকে সামলাতে গেলে সেকালটাও তো বড় হতে হবে নাকি? আইনের বই মানে কি? এটা তো শেকল, তাই না? বাধা নিষেধ। যদি শেকলটা যদি ছোট হয় তাহলে এত লোকগুলোকে কন্ট্রোল করা যায়? ওই সেই বলেছিলাম, মনে আছে? গোয়াল ঘর গরু বলেছিলাম, মনে আছে? শুনতে খারাপ লেগেছে তোমাদের? মনে পড়ছে আগের দিন কি যা বলেছিলাম? হ্যালো? হ্যাঁ স্যার।
তো ওই যে যদি এতগুলো যদি আমরা গরু বাছুরের মতো ঘুরে বেড়াই, তাহলে দেশের যে মালিক রাষ্ট্র ব্যবস্থা, যে সরকার, তাহলে এতগুলো লোকজন কি শেকল পরিয়ে রাখতে পারবে? যদি ছোট শেকল হয়, পারবে কি? তাহলে বড় আকারে শেকল লাগবে। তাহলে জিওগ্রাফিক্যাল রিজনের জন্য দেশটা কনস্টিটিউশনটা হচ্ছে বড়, লেন্দিয়েস্ট, দীর্ঘতম। তাহলে কারণটা কি? জিওগ্রাফিক্যাল রিজন। কনসেপ্ট ক্লিয়ার এটুকু? হ্যাঁ স্যার। নেক্সট কারণ কি? এতগুলো রকম লোক রয়েছে, জম্মু কাশ্মীরের যে লোকটার জন্য যে আইনটা, তামিলনাড়ুর লোকটার জন্য আইন কি আলাদা আইন হয়? তামিলনাড়ুর লোকের জন্য কি আলাদা আইন হয়? কিছু কিছু ক্ষেত্রে আছে তো। জম্মু কাশ্মীরের লোকের জন্য যে আইন, তামিলনাড়ুর লোকের জন্য কিছু কিছু ক্ষেত্রে আলাদা আইন বর্তমানে? না স্যার। না, বর্তমানে তো রদ হয়ে গেছে, জম্মু কাশ্মীরের জন্য এক হয়ে গেছে। গুজরাটের লোকটার জন্য যে আইন, পশ্চিমবঙ্গের লোকের জন্য কি আলাদা আইন রয়েছে? না স্যার। আছে কি? আচ্ছা। না স্যার। মহারাষ্ট্রের লোকের জন্য যে আইন, আসামের লোকের জন্য কি আলাদা আইন রয়েছে? না স্যার। তার মানে এটা কি আইন? সবার জন্য কমন ল বুক, অর্থাৎ এটা কমন কনস্টিটিউশন। যদি সবার জন্য কমন হয় তাহলে কি হবে? বইটাও আকারে বড় হবে। তাহলে যেহেতু এটা কমন কনস্টিটিউশন, তাই জন্য এটার আয়তনটাও বড়। ঠিক আছে? সংবিধানটা যারা বানিয়েছিলেন তারা কারা বানিয়েছিলেন গো? নেতারা বানিয়েছিলেন নাকি আইনজ্ঞরা বানিয়েছিলেন? আইনজ্ঞরা। বি আর আম্বেদকর কে? উনি কি লয়ার না নেতা? লিডার তো বটেই, লিডার তো বটেই, নেতা তো বটেই, শুধু সেটা বলছি না। সাধারণ মানুষ না একজন আইনজ্ঞ? তোমার আমার মতো সাধারণ মানুষ না আইনজ্ঞ একজন? আইনজ্ঞ। তো যদি শুধু আইনজ্ঞ তিনি যদি হয়ে থাকেন, তাহলে সেই আইনের লোকের কথার মার প্যাচ বেশি হয় না? এটা উকিলের কথার মার প্যাচ বেশি হয় না? কারণ সে কথার মার প্যাচের মাধ্যমে সে খেলা করে, তাই না? তো যিনি আইন বানিয়েছিলেন, যারা আইন বানিয়েছিল তারা প্রত্যেকে তো লয়ার ছিল। তাহলে তারা যে কথাগুলো লিখবে, তাহলে সেই কথাগুলো নিশ্চয়ই অনেক ঠান্ডা মাথায় চিন্তা করে লিখবে। প্রত্যেকটা শব্দের কিছু না কিছু প্যাঁচ থাকবে, যাতে কোনো রকমভাবে ফাঁক ফোকর বার করতে না পারা যায়, তাই না? সুতরাং যারা বানিয়েছিলেন তাদের জন্য এরা দীর্ঘ হয়েছে। এবং যারা বানিয়েছিলেন তারা পৃথিবীর 63খানা দেশ ঘুরেছিলেন। পৃথিবীর 63খানা দেশ ঘুরেছিলেন। পৃথিবীর 63খানা দেশ ঘুরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস আমাদের দেশে ইনপুট করা হয়েছে, সোর্স নেওয়া হয়েছে, সেটা আমরা জানি, সেটা আমরা পরবর্তীতে আরও জানবো। তাহলে বিভিন্ন দেশ থেকে আমাদের জিনিসগুলো নেওয়া হয়েছে, 63খানা দেশগুলো, এবং তারা নিজেরা আইনজ্ঞ। সমস্ত কিছু নিয়ে যখন তারা রান্নাবান্না করছে, আইনের বইটা যখন বানাচ্ছে, তাহলে নিশ্চয়ই আইনের বইটা বড় আকারেই হবে। তাহলে আরেকটা রিজন কি এটা বড় হওয়ার? লয়ারের জন্য, যারা মেকার, ল মেকারদের জন্য এটা লম্বা হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমাদের সংবিধানের মূল কাঠামোটা কে ছিল গো? আমাদের সংবিধানের মূল কাঠামো কোন আইনটা জানো? আমাদের সংবিধানের মূল যে শিট দ্বারা কোথায় ছিল? যখন 1947-এ যখন দেশটা স্বাধীনতাপ্রাপ্ত হচ্ছে আমাদের 15ই আগস্ট, সেই সময় তখন তো আমাদের সংবিধান তৈরি হয়নি। হয়েছিল কি? চালু হয়েছিল কি? তৈরি হয়েছিল কি? না স্যার। না স্যার। হয়নি তো। তাহলে আমাদের দেশ যখন চালু হয়নি সংবিধান, তখন আমরা কোন আইন মানতাম? 47 সালে দাঁড়িয়ে কোন আইন মানতাম? 1935-এর ভেরি গুড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর আইনটাকে মানতাম। এবার এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এই আইনটাই তো অনেক বড় ছিল। যেটা মূল আইন, যেটা মেন সিদ্ধারা কনস্টিটিউশনের, সেই সিদ্ধারা আইনটা তো অনেক বড় ছিল। তাহলে তো তার আশপাশ দিয়ে যে মাংসপিণ্ডগুলো তুমি জড়ো করবে, সেটাও তো অনেক বড় আকারই হবে। মানে যে মূল সোর্স, যেটা সংবিধান তৈরির যে মূল সোর্স 1935-এর আইনটা, সেই আইনটাই তোমার, অর্থাৎ ইন্টারিম যে কনস্টিটিউশন, এই আইনটাকে বলা হয় অন্তর্বর্তী আইন, অন্তর্বর্তী সংবিধান বলা হয়। এই আইনটাকে ইন্টারিম কনস্টিটিউশন বলা হয়, ইন্টারিম কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়। তো এই ইন্টারিম বা অন্তর্বর্তী সংবিধানটা যদি এত বড় হয়ে যায়, তাহলে তো তার নতুন করে যে আকার আনবো সেটা তো বড় হবেই, তাই না? বোঝা গেছে?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। লেন্দিয়েস্ট কেন? যখন তৈরি হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান যখন তৈরি হলো, শেষ হলো, চালু হলো, সেই শুরুতে অ্যাট ফার্স্টে ভারতের সংবিধান কতগুলো আর্টিকেল ছিল গো? কতগুলো আর্টিকেল ছিল অ্যাট ফার্স্ট টাইম? ভেরি গুড, 395টা ছিল। কতগুলো স্কেডিউল ছিল? তপশিল কতগুলো ছিল? 8টা। 8টা। তাহলে যেখানে 385খানা তোমার যদি স্কেডিউল আর্টিকেল থেকে থাকে, তাহলে তার সাইজ কি কম হবে? সেই বইটার সাইজ কি কম হবে? না স্যার। দ্যাট মিন্স এই কারণের জন্য ভারতের সংবিধানটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম এবং বড়তম লিখিত সংবিধান। বোঝা গেছে? এটা হচ্ছে একটা স্যালিয়েন্ট ফিচার্স ভারতের সংবিধানের, একটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ফার মোস্ট ফিচার্স। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. বেশ, পরের বৈশিষ্ট্য কি? আমরা একটু আগে কি বললাম? আমাদের দেশটাতে সংবিধানটা কীরকম সংবিধান? আমরা বললাম আমাদের দেশের সংবিধানটা কিছুটা রিজিড রয়েছে, কিছুটা flexible রয়েছে। বললাম না একটু আগে? তাহলে তো তোমার এইটাও তো একটা বৈশিষ্ট্য যে আমাদের দেশের সংবিধানটা হচ্ছে বোথ। কিছু কিছু প্রফেশনস তোমার রয়েছে যেগুলো ফ্লেক্সিবল, ইজিলি চেঞ্জেবল, আর কিছু কিছু তোমার রয়েছে নট ইজিলি চেঞ্জেবল, ভেরি ডিফিকাল্ট হয় চেঞ্জ করতে গেলে, তার মানে রিজিড, তাই না? তো এটাও তোমার একটা বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য? আমাদের দেশটা একটু আগে কি বললাম, শুধু কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? হয়নি, বিভিন্ন দেশ থেকে সোর্স করে থেকে নেওয়া হয়েছে। তার মানে আমাদের দেশ সংবিধানটা করা হয়েছে কোত্থেকে? ভেরিয়াস সোর্সের ওপর ডিপেন্ড করে না? ও লোকজন, তাহলে ইন্সপিরেশন কোত্থেকে পেয়েছে? ইন্সপায়ার কোত্থেকে করা হয়েছে? ভেরিয়াস সোর্সের থেকে ইন্সপায়ার নেওয়া হয়েছে, ইন্সপিরেশন নেওয়া হয়েছে। তাহলে সেটাও একটা কারণ। বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, আমেরিকা, ইউকে, জার্মানি, জাপান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, আইরিশ, ফ্রান্স, প্রচুর দেশ থেকে নেওয়া হয়েছে, কনসেপ্ট নেওয়া হয়েছে, রাশিয়া। তাহলে এতগুলো দেশ থেকে যদি সম্পূর্ণ কিছু নেওয়া হয়, সোর্স নেওয়া হয়, তাহলে তো লম্বা হবেই বাবা, কিছু করার নেই। নেক্সট, আর কি বৈশিষ্ট্য? আমাদের সংবিধানটা কীরকম সংবিধান? ফেডারাল সংবিধান, বাট কিছুটা ইউনিটারি বায়াসড। ফেডারাল প্লাস ইউনিটারি বায়াসড, অর্থাৎ এটাকে ভালো কথায় বলে থাকি আমরা কুয়াসি ফেডারাল বলে থাকি, তাই না? আধা যুক্তরাষ্ট্রীয় বলে থাকি না দেশটা? আধা যুক্তরাষ্ট্র কাঠামো। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখো তো, আমাদের দেশে যে সরকারি ব্যবস্থা, আমাদের দেশে কত রকম সরকার থাকে? 2 রকম থাকে না? একটা কেন্দ্র সরকার আর রাজ্য সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থাকে না? তাহলে আমাদের দেশে কতগুলো গভর্নমেন্ট আছে? 2 গভর্নমেন্ট, ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আছে তো? ঠিক? হ্যাঁ স্যার। ভালো কথা। নেক্সট, আমাদের দেশের সমস্ত যে বিচার ব্যবস্থাগুলো কীরকম? 3 রকম বিচার ব্যবস্থা। লোয়ার কোর্ট রয়েছে, তারপরে হাইকোর্ট রয়েছে, তারপর একদম সুপ্রিম কোর্ট রয়েছে। লোয়ার কোর্টগুলো জেলা স্তরে থাকে, তাই না? প্রত্যেকটা রাজ্যে বা 2-3টে রাজ্য মিলে তোমার একটা হাইকোর্ট থাকে, এবং সব করার ওপরে কে থাকে? সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্ট যেটা বলে প্রত্যেককে মানতে হয় তো? হ্যাঁ স্যার। তার মানে এখানে জুডিশিয়ারি সিস্টেম কীরকম? প্রত্যেকের সাথে প্রত্যেকটা কানেক্টেড, অর্থাৎ ফেডারেল না, যুক্ত নয়। সুপ্রিম কোর্টে ঊর্ধ্বে কেউ কোনো কোর্ট উঠতে পারবে কি?
মানে সুপ্রিম কোর্ট বললো একটা আর হাইকোর্ট বললো একটা, সেটা কি হাইকোর্টের আইন আলাদা হবে আর সুপ্রিম কোর্টের আইন আলাদা হবে, এরকম কি হবে কি? না স্যার। হবে না। তার মানে এখানে ফেডারেল জুডিশিয়ারি রয়েছে, ফেডারেল জুডিশিয়ারি রয়েছে এখানে, যে সুপ্রিম কোর্ট যা বলবে আফটার অল ওভারঅল যা বলবেন উনি সে সবাইকে মানতে হবে, ঠিক? ফেডারেল জুডিশিয়ারি রয়েছে এটা। এবং আমাদের দেশে এই যে যারা আইন মন্ত্রিসভা যারা বসছে, খেয়াল করে দেখো, পার্লামেন্টে সরকার কারা বানায়? ধরো লোকসভার কথাই বলছি, আমি লোকসভার কথাই বলি, তুমি প্রতি 5 বছর ধরে লোকসভাতে ভোট দাও, তো ভোট দিয়েছো 2019 সালে? তো মানুষজন যাদেরকে বেশি ভোট দেবে, তারা সংখ্যাগরিষ্ঠ হবে, এবং যারা কম ভোট পাবে তারা সংখ্যালঘিষ্ঠ হবে, তাই তো? তো যারা সংখ্যাগরিষ্ঠ হবে, যাদের সংখ্যা বেশি, যারা ভোট বেশি পেয়েছে, তাদের থেকে সরকার তৈরি হয়, তাই না? তারাই তো গভর্নমেন্ট বানায়, ঠিক কি না? আমি যদি নাম করেই বলি যে 2019 সালের ইলেকশানে লোকসভা ভোটে কি হয়েছিল, বিজেপি বেশি সংখ্যক ভোট পেয়েছিল, বাদবাকিরা কম সংখ্যক ভোট পেয়েছিল। তার মানে বাদবাকিরা হচ্ছে বিরোধী পার্টি, বিজেপি হচ্ছে সরকার পক্ষের পার্টি, তাই তো? ঠিক। এবার আমাকে বলো, এই মানে বিরোধী হোক আর মানে সরকারি পক্ষের হোক, মানে সংখ্যাগরিষ্ঠ হোক, যাই হোক না কেন, যারা এখানকার মেম্বার হচ্ছেন তারা প্রত্যেকেই তো এমপি, নাকি? মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট তো বটে, ঠিক আছে? এবার ধরো বিজেপিতে তো প্রচুর এমপি তারা গেছেন, তো অনেক তো এমপি জিতে গেছেন, তো প্রত্যেক এমপি কি মন্ত্রী হয়েছেন? প্রত্যেক নেতা তো, প্রত্যেক এমপি তো মন্ত্রী নন। তার মানে এদের থেকে কিছু কিছু মন্ত্রী তারা আবার নেতা হয়েছেন, মানে মন্ত্রী হয়েছেন, মিনিস্ট্রি পেয়েছেন, মিনিস্ট্রি মানে গভর্নমেন্টে গেছেন। এবার গভর্নমেন্ট আসলে কি? বিভিন্ন দপ্তরের হেড, তো বিভিন্ন দপ্তর ডিপার্টমেন্টের তো হেডটাই হচ্ছে তো গভর্নমেন্ট, তাই না? ডিপার্টমেন্ট মানে কি? অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। তার মানে যারা মন্ত্রী হচ্ছেন তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের তারা হেড, তারা যারা মন্ত্রী হচ্ছেন তারা এক্সিকিউটিভও বটে। এটুকু বোঝা গেছে না বোঝা যায়নি? বিভিন্ন দপ্তর ডিপার্টমেন্ট মানেই তো অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট। এবার বিভিন্ন ডিপার্টমেন্টের হেডটা কে হয়? মন্ত্রীই হয় সেই ডিপার্টমেন্টের। তা সেই মন্ত্রীগুলো কে? এক একজন অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য এক্সিকিউটিভ, বোঝা গেল? আবার সেই মন্ত্রী আফটার অল তিনি কোত্থেকে আসছেন? মানুষ তাদেরকে ইলেকশন করে পাঠাচ্ছেন, অর্থাৎ তারা মানে পার্লামেন্টের তারা মেম্বার, অর্থাৎ তারা একজন এমপিও বটে। অর্থাৎ যারা মিনিস্টার, যে অল্প কয়েক সংখ্যক যারা মিনিস্টার রয়েছেন, তারা যেমন এক্সিকিউটিভও, তারা তেমন আবার লেজিসলেটিভ বডিও, ঠিক কিনা বলো? সবাই প্যাচটা বুঝতে পারে না বুঝতে পারো নি? কারো কোনো প্রবলেম আছে এই প্যাচটা বুঝতে? না স্যার। শিওর তো? অর্কপ্রভ কোনো সমস্যা আছে? না স্যার। ক্লিয়ার? আমি এগোবো তাহলে পয়েন্টটা। তার মানে যারা মন্ত্রী হয় তারা কিন্তু দুটোই হয়, তারা মেম্বার অফ পার্লামেন্টও বটে, তারা আবার এক্সিকিউটিভও বটে। মেম্বার অফ পার্লামেন্ট মানেই কি বলেছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম? লেজিসলেচার বলেছিলাম না? তার মানে একজন মন্ত্রী তিনি লেজিসলেচারের বডিও রয়েছেন, তারপরে আবার তিনি এক্সিকিউটিভ পাওয়ারও রয়েছেন। অর্থাৎ এইটাকে কি বলা হয়? যৌথ দায়িত্বশীলতা বলা হয়, অর্থাৎ বাই ক্যামেরালিজম বলা হয়। বোঝা গেল? এই মন্ত্রীর যে ডুয়াল পাওয়ার, তিনি এক্সিকিউটিভও আবার তিনি আইন কক্ষের মেম্বারও, তাকে কি বলা হয়? এটা কি বাই ক্যামেরালিজম বলা হয়, বা যৌথ দায়িত্বশীলতা বলা হয়। মন্ত্রীদের যৌথ দায়িত্বশীলতাকে বলা হয় ইংরেজিতে, পলিটিক্যাল সায়েন্সের ভাষাতে বাই ক্যামেরালিজম বলা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো কিসের বৈশিষ্ট্য হলো? এইগুলো হচ্ছে সবকটা ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টের বৈশিষ্ট্য বললাম, তাই তো? ঠিক। এবার ধরো, যেহেতু এখানে দুটো গভর্নমেন্ট রয়েছে, ইউনিয়ন গভর্নমেন্টও রয়েছে, স্টেট গভর্নমেন্টও রয়েছে, কিন্তু যদি কোনো এমার্জেন্সি পড়ে, যদি কোনো ওভারঅল কোনো দরকার পড়ে, তাহলে দেশে আফটার অল কার পাওয়ার বেশি? একজন মুখ্যমন্ত্রীর পাওয়ার বেশি নাকি প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি?
প্রধানমন্ত্রীর হবে, স্যার হ্যাঁ, প্রধানমন্ত্রীরই হবে স্যার। তার মানে কোন সরকারের জোর বেশি? স্টেট গভর্নমেন্টের সরকারের জোর বেশি না ইউনিয়ন গভর্নমেন্টের জোর বেশি? ইউনিয়ন। স্যার তার মানে স্ট্রংটা কে, সেন্টার না স্টেট? সেন্ট্রাল স্যার। তাহলে স্ট্রং পাওয়ার রয়েছে কার কাছে? সেন্টার কাছে রয়েছে, হ্যাঁ স্যার। ঠিক? আচ্ছা, এই দুটো গভর্নমেন্টের জন্য আলাদা করে কি সংবিধানের বই রয়েছে না সিঙ্গেল কনস্টিটিউশন রয়েছে? সিঙ্গেল কনস্টিটিউশন। এই দুটো গভর্নমেন্টের কাজ করার জন্য অল ইন্ডিয়া সার্ভিস হয়, অর্থাৎ ইউপিএসসি এক্সাম হয়, হ্যাঁ স্যার। না স্যার আইএস হয়, আইএস হয়তো। হ্যাঁ স্যার। তা আইএস মানে কি? সে বিভিন্ন রাজ্যে পোস্টিং পেতে পারে। হ্যাঁ স্যার। আবার অল ইন্ডিয়া সার্ভিস মানে কি? বিভিন্ন, শুধু আইএসই তাই নয়, অল ইন্ডিয়া সার্ভিস মানে কি সিজিএল দিয়েও পায়, বিভিন্ন সবসময় বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রাজ্যে পোস্টিং হচ্ছে, রাজ্যের হয়ে কাজও করে, সেন্ট্রাল গভর্নমেন্টের তারা এমপ্লয়ি। যেমন রেলের লোকজন বিভিন্ন জায়গায় পোস্টিং পড়ে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি নয়, এক একটা জায়গায় একরকমভাবে পোস্টিং পড়ছে তারা। তারপরে অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিস তাদের। তারপরে অল ইন্ডিয়া সার্ভিসটা কি? তারা রাজ্যের হয়েও কাজ করতে পারে, কেন্দ্রের হয়েও কাজ করতে পারে, ঠিক? বোঝা গেছে? বাট গায়ের জোরটা কার কাছে রয়েছে? গায়ের জোর কার কাছে রয়েছে? কেন্দ্রের। তার মানে যদি কেন্দ্রের গায়ের জোর থাকে, দেখতে হচ্ছে তোমার স্কিন, হ্যালো, স্যার অনেকক্ষণ ধরে লিখছি তো, 4টে ক্লাস নেওয়ার জন্য ওই হ্যাং করে গেছে, দাঁড়া, দেখা যাচ্ছে স্ক্রিন এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি অল ইন্ডিয়া সার্ভিস হয়ে থাকে এবং স্ট্রং পাওয়ার যদি তোমার যদি কেন্দ্রের কাছে থাকে, তাহলে কেন্দ্রের একটা ইউনিটারি, যেহেতু ইউনিয়ন গভর্নমেন্ট, একটা ইউনিটারি বায়াসড রয়েছে না, কেন্দ্রের দিকে ক্ষমতাটা ঝুঁকে রয়েছে না? এই যে কেন্দ্রের দিকে ঝুঁকে রয়েছে, এই ব্যাপারটাকেই বলা হয় কুয়াসি ফেডারালিজম বা আধা যুক্তরাষ্ট্রীয়। এখানে কিন্তু কেউ কারোকে ছেড়ে বেরোতে পারছে না, কিন্তু গায়ের জোর একটু হলো বেশি রয়েছে কেন্দ্রের। তার কারণ কি? দেশটা এক, দেশটা এক। আমরা কিন্তু প্রত্যেকটা রাজ্য মিলেমিশে দেশটা তৈরি করিনি। আমেরিকা যেমন কি করেছিল, প্রত্যেকটা প্রদেশ জড়ো হয়ে বলেছিল, একটা ক্লাব যেমন বানায়, একটা পাড়াতে কি করে, পাড়াতে বিভিন্ন ছেলেপুলে জড়বদ্ধ হয়, বলে চল একটা ক্লাব বানায়, হয়তো এরকমভাবে একটা দল বানায়, এরকমভাবে তো হয়, বেশ কিছু লোকজন জমাট বেঁধে দল বানা হয়। আর যদি মনে করো একটা ক্লাব আগের থেকেই ছিল এবং সেই ক্লাবে কোনো মেম্বার নেই, এবার প্রত্যেকটা মেম্বারকে এক এক করে ঢোকানো হচ্ছে, তাহলে ব্যাপারটা উল্টে যায় না? তার মানে একটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যায়, একটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। অর্থাৎ আমেরিকাতে কি হয়েছিল, ইউএসের ক্ষেত্রে, ওখানে প্রত্যেকটা সেপারেট স্টেট তারা যোগ দিয়ে 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 রাষ্ট্র তৈরি করেছিল। অর্থাৎ ওখানে কি হয়েছিল, ইউনাইটেড, মানে কলমে বানানো হয়েছিল। কেন যদি লোক মনে করে, কোনো যদি স্টেট মনে করে থাকবো না এই দলের সাথে, তাহলে উনি বেরোতে পারেন, উনি চলে যেতে পারেন। কিন্তু আমাদের দেশটা, ইন্ডিয়াটা কি হয়েছে, তুমি বাবা 51 পরিবারের ছেলে, রক্তের সম্পর্ক তুমি দাঁড়াতে পারবে না, এই দেশের মধ্যেই তুমি থাকতে হবে যে করেই হোক। তার মানে কি, আজকে এই সরকার বা এই সরকার যাই বলুক না কেন, তোমাকে আসল কথা বাবার কথাটা মেনে নিতে হবে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে ইউনিয়ন। আমরা বলি না ইউনিয়ন অফ স্টেটস, ইন্ডিয়া কি ইউনিয়ন অফ স্টেটস। তার মানে এটা প্যাসিভ নয়, এটা ডিরেক্ট। অর্থাৎ দেশটা কীরকম, আধা যুক্তরাষ্ট্রীয়, সবার আলাদা আলাদা করে পাওয়ার আছে ঠিকই, কিন্তু ওভারঅল পাওয়ারটা কার দিকে ঝুঁকে রয়েছে, কেন্দ্র পরিচালনা করছে। কারণ দেশটা অনেক কষ্টে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এবং অনেক লড়াই করার পর এতগুলো বৈচিত্র্যকে এক জায়গায় ইউনিট করা হয়েছে, অর্থাৎ ইউনিটারি বায়াসড রয়েছে, তাই দেশটা ফেডারেল স্ট্রাকচার। যদি এতগুলো রাজ্যকে কন্ট্রোল করে থাকে একটা কেন্দ্র সরকার, তাহলে নিশ্চয়ই দেশটার বৈশিষ্ট্যটাও অন্যরকম হবে। তাহলে এটাও এক ধরনের ফিচার্স। কনসেপ্ট ক্লিয়ার সবার? কারোর কোনো প্রশ্ন আছে কিছু? এগুলো কিন্তু সব কনসেপচুয়াল ব্যাপার বলছি, ইন্ট্রোডাকশন ক্লাস এটা। কারোর কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। মৃদুলা, অর্কপর্ব, পদ্মু বলছি, শ্রদ্ধা, সাথী, সুমনা, সুজিত, প্রিয়াঙ্কা, পায়েল,
ঝিলিক, কারো কোনো প্রশ্ন আছে? ঝিলিকের কোনো প্রশ্ন আছে? ঝিলিক, চন্দ্রানী শুনতে পাচ্ছ আশা করি তুমি? হ্যাঁ বলো শ্রদ্ধা। আপনি বললেন না যে একটু আগে যে কাশ্মীরের যেটা নিয়ম সেটা তামিলনাড়ুর সঙ্গে মিলে না, তো আমি শুনেছিলাম আগে কাশ্মীরের জন্য তো আলাদা সংবিধান ছিল, তো ওখানে কি বললে অন্য কি কোনো বললে কি রাজ্যের বললে লোক- কি বললে কি বললে কি বললে একটু আগে? আগে বললে না কথাটা, তুমি আগে বললে না? শুনেছিলাম তারপরে বললে আগে কাশ্মীরের জন্য লোকের নিয়ম, এখনকার নিয়ম আলাদা ছিল, তাই না? ওটা আগে ছিল, এখন নেই। ওই মানে আইনটা পাল্টে দেওয়া হয়েছে। 370 ধারাটা সরিয়ে দেওয়ার পর আর নেই। না, এখন সব এক। আর যেহেতু কাশ্মীর নিয়ে একটা বিতর্ক ছিল যে কাশ্মীর পুরোপুরি অঙ্গরাজ্য নয়, এটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, ওরা একটা ইতিহাস রয়েছে ওই জায়গাটা, সেটা তোমাদের পরে গল্প করে বলবো। কাশ্মীরটা নিয়ে একটা বিতর্কিত জায়গা ছিল। তোমাদের তো আমি বলছিলাম আমার নদী পড়াবার সময়, ইউনিভার্সিটি পড়াবার সময়, যে পিও কে জায়গাটা ক্যাপচার করেছিল, বলছিলাম না? হ্যাঁ স্যার। তাহলে স্যার। তো কাশ্মীর হওয়ার জন্য একটা যেহেতু বিতর্ক রয়েছে, তাই জন্য ওটার সিস্টেমটা আলাদা ছিল, এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াট এভার, এখন সব জায়গায় সবার জন্য সমান আইন। ব্যতিক্রম ছিল কাশ্মীর, সেটাকে এখন আলাদা মানে এক হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। তাহলে এইটুকু বোঝা গেল? কারো কোনো প্রশ্ন নেই? পরেরটা যাবো আমি, পরের বৈশিষ্ট্যগুলোতে। স্যার বলছি যে কোয়াশি ফেডারেলিজম, হুম, কোয়াশি ফেডারেল ব্যাপারটাকে যদি এক কথায় বলতে যাই তাহলে কি বলতে পারা হবে? আধা যুক্তরাষ্ট্রীয়। এটার ফেডারাল মানেটাকে যদি মানে সংক্ষেপে বলতে চাই। মানে হচ্ছে যেখানে ইউনিটারি সিস্টেমও থাকবে আবার ফেডারাল সিস্টেমও থাকবে। ইউনিটারি মানে হচ্ছে যেখানে কেন্দ্রের জোর বেশি থাকবে, আর ফেডারেল মানে কি, যেখানে দুখানা গভর্নমেন্ট থাকবে। তার মানে দুখানা গভর্নমেন্ট থাকছেও কিন্তু গাইড জোর একটু বেশি হচ্ছে কেন্দ্রের। এই ব্যাপারটাকে বলা হয় আধা যুক্তরাষ্ট্রীয়, কোয়াসি ফেডারাল। বোঝা গেছে? হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন, কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে বলে ভালো। নেই তো? মুভ করব। পলিটিক যদি বুঝতে না পারো, কাজ করতে গিয়ে খুব কষ্ট হবে। আর নাগরিক হিসেবে পলিটি জানা খুব দরকার। চোখ খুলে যাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। এই পলিটিক্যাল সায়েন্স মানে কনস্টিটিউশনের যে ব্যাপারগুলো নেতারাও জানে না, তারা নেতা হয়ে যায়, যার জন্য দেশটার অবস্থা এই। আর তোমরা যারা সরকারি অফিসার হবে, যারা স্বপ্ন নিয়ে এগোচ্ছ, তারা যদি কনস্টিটিউশন না জানো তাহলে তো মুশকিল। আর ইন্টারভিউতে কনস্টিটিউশন থেকে পুরো চিটে লাট করে দেবে। ঠিক আছে? তো কনস্টিটিউশনটা ভালো করে বোঝার চেষ্টা করো, কনসেপচুয়াল পুরোটাই, শুধু মুখস্থ করে হবে না। কোনো প্রশ্ন থাকে বলতে পারো। যাবো তাহলে পরেরটা? হ্যাঁ স্যার। চলো, পরের বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কীরকম গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্টটা হচ্ছে সংসদীয় গভর্নমেন্ট বা পার্লামেন্টেরিয়ান গভর্নমেন্ট। পার্লামেন্টারি গভর্নমেন্ট। পার্লামেন্টারি গভর্নমেন্ট মানে কি? মানে হচ্ছে আমাদের দেশে দুই রকম এক্সিকিউটিভ রয়েছে। আমাদের দেশে দুই রকম এক্সিকিউটিভ রয়েছে, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে রিয়েল। ব্যাপারটা কী রকম? ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, 1 নম্বর এক্সিকিউটিভ কে গো? রাষ্ট্রপতি। খুব ভালো কথা। রাষ্ট্রপতি ইলেকশন কি তুমি অংশগ্রহণ করো? না না। ডিরেক্ট না। ডিরেক্ট নয় তো, তার মানে তিনি কি নমিনাল এক্সিকিউটিভ, তাকে সম্মান দিয়ে সবার ওপরে রাখা হয়। বাট অ্যাকচুয়াল পাওয়ারটা তুমি কাকে দাও? যাকে তুমি ভোট দাও। তার মানে কে হয়ে থাকেন? পিএম। তার মানে তিনি কি রিয়েল এক্সিকিউটিভ, যেহেতু তুমি মানুষের দ্বারা ডাইরেক্টলি ইলেক্টেড হয়ে যাচ্ছেন। তার মানে পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি গভর্নমেন্টের বৈশিষ্ট্য কি? যেখানে দুই ধরনের এক্সিকিউটিভ থাকে, নমিনালও থাকবে, রিয়েলও থাকবে। এটা একটা বৈশিষ্ট্য, পার্লামেন্টারি গভর্নমেন্টের একটা বৈশিষ্ট্য। 2, পার্লামেন্টারি গভর্নমেন্টে সরকার কে বানাবে? যে পার্টিটা বেশি করে ভোট পাবে, সংখ্যাগরিষ্ঠ হবে। একটু আগে বলছিলাম, মনে পড়ছে? যে পার্টিটা মেজরিটি পাবে সেই তো সরকার বানাবে, তাই না? তার মানে সরকার কে রোল করছে? সরকারকে শাসন করছে কে? যারা বেশি সংখ্যক লোকজন, তাই না? তার মানে এটা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ মেজরিটি পার্টি রুল। মেজরিটি পার্টি রুল।
এটা গণতন্ত্রের একটা পার্লামেন্টারি সিস্টেমের একটা বৈশিষ্ট্য। যারা সংখ্যায় বেশি ভোট পাবে তারা গিয়ে সরকার গঠন করবে এবং তারাই রুল করবে, শাসন করবে নির্দিষ্ট সময়সীমার জন্য। বোঝা গেল এইটুকু? বোঝা গেল? স্যার মেজরিটি পার্টের রুলটা আরেকবার বলুন। কোনটা? যেটা এখনই বলেন মেজরিটি পার্টের রুলটা। আচ্ছা বলো, তুমি যে লোকসভা ভোটে অংশগ্রহণ করেছো, ভোট দিয়েছো 2019 সালে, নাকি বয়স হয়নি কোনো? তুমি তো ফার্স্ট ইয়ার মনে হয়, ভোট দাওনি। আচ্ছা এইটুকু তো ধারণা তোমার তো রয়েছে যে লোকসভা যখন ভোট হয় তখন কিছু একটা পার্টি দলের বেশি করে ভোট পায় বলে তারা সংখ্যাগরিষ্ঠ হয়, আর কেউ ভোট কম পায় বলে তারা বিরোধী পক্ষ হয়, তাই তো? তো যারা সংখ্যা বেশি করে যাচ্ছে, যারা বেশি ভোট পাচ্ছে, তারাই তো সরকার বানায়, নাকি বানায় তো? তো যারা সংখ্যায় বেশি করে যাচ্ছে তারা কি? সংখ্যা বেশি করে যাওয়া মানে কি? সংখ্যাগরিষ্ঠ, অত মেজরিটি না। হ্যাঁ এবার যারা সংখ্যা বেশি করে পাচ্ছে তারা তো একটা পলিটিক্যাল পার্টি, তাই তো? হ্যাঁ স্যার। তো তারা যারা সংখ্যাগরিষ্ঠ, যারা সেসব পলিটিক্যাল পার্টি, সংখ্যাগরিষ্ঠ যে রাজনৈতিক দল সরকার গঠন করছে, তারাই তো শাসন করছে। সেটাই তো লিখেছি আমি, যে এই পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্যটা কি? মেজরিটি পার্টি রুল, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল শাসন করে থাকে এখানে। বোঝা গেল? হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, বেশ নেই। বেশ বেশ। এই ধরনের পার্লামেন্টারি সিস্টেমে সমস্ত ক্ষেত্রে আসল লিডার কে হয়ে থাকেন? কেন্দ্রের ক্ষেত্রে কে লিডার হন? গভর্নমেন্টের মেন লিডারটার নাম কি? প্রধানমন্ত্রী, তাই না? গভর্নমেন্ট মেন লিডার কে হয়? মেন মুখটা কে হয়? লিডারশিপ কার কাছে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে? পিএম এর কাছে। আর রাজ্যের ক্ষেত্রে কার কাছে থাকে? চিফ মিনিস্টার কার কাছে থাকে। তার মানে লিডারশিপ, যেহেতু ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোই আছে, যেহেতু কোয়াসি ফেডারেল রাজ্য দেশ আমাদের, তাহলে এখানে বৈশিষ্ট্যটা কি পার্লামেন্টারি সিস্টেমের? যেখানে লিডারশিপ পিএম এবং সিএম করে থাকেন, এটা একটা পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্য। বোঝা গেল? এবং এরা যারা ক্ষমতায় আসছেন তারা একবার ক্ষমতা পেয়ে গেলে আজন্ম থেকে যান কি? মানে আমৃত্যু থেকে যান কি? না তাহলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিশ্চয়ই আবার ইলেকশন হয়। তার মানে যে লোকসভাটা ভোটে জিতে একবার গঠন করেছিল সরকার, এ কি ফিক্স থাকে নাকি 5 বছর অন্তর অন্তর পাল্টে যায়? এটা কি ফিক্স থাকে না পাল্টে যায়? পাল্টে যায়। অর্থাৎ প্রতি 5 বছর অন্তর অন্তর, প্রতি 5 ইয়ার্স অন্তর অন্তর নিশ্চয়ই হাউসটা বন্ধ হয়ে যায়, এই হাউসের কাজকর্মগুলো নির্দিষ্ট বন্ধ হয়ে যায়। আবার যদি 5 বছর পর যদি ভোটের পর এরাই আসে তো আসবে, কিন্তু তৎক্ষণাৎ ভোটের সময় নিশ্চয়ই এই হাউসটার কোনো অস্তিত্ব থাকে কি, না অস্তিত্ব নষ্ট হয়ে যায়? থাকে না। অর্থাৎ তাকে বলা হয় ডিসলিউশন, মানে গলে যায় পুরো। ডিসলিউশন অফ দ্য লোয়ার হাউস অর লোকসভা। যারা সরকার বানাচ্ছে, যে মেজরিটি পার্টি সরকারে আসছে, একটা নির্দিষ্ট সময়কালের পর সেই হাউসটা কি হয়ে যায়? ডিসলভ হয়ে যায়, ভেঙে যায়। তারপর আবার মানুষজন 5 বছর পর চিন্তা ভাবনা করে কাকে ভোট দেবে, তার ভিত্তিতে আবার যে যারা ক্ষমতা বেশি করে ভোটে আসবে, সংখ্যাগরিষ্ঠ হবে, তারা আবার সরকার তৈরি করবে। বোঝা গেছে অর্ক বাবু? মৃদুলা, হ্যাঁ সাথী, বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের দেশের সিস্টেম এবং এগুলো হচ্ছে আমাদের দেশের বৈশিষ্ট্য। শুধু দেশের বৈশিষ্ট্য নয়, আমাদের সংবিধানের বৈশিষ্ট্য। সাইলেন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। কোন কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের সংবিধানের বৈশিষ্ট্য এগুলো, কারণ এই সিস্টেমগুলো সবকটা কিন্তু সংবিধানে উল্লেখিত রয়েছে। কবে কোথায় রয়েছে, কোন কোন আর্টিকেলে, কোন কোন পার্টে, সেগুলো আমরা পরে পড়বো, বাট এগুলো সব উল্লেখিত রয়েছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। নেক্সট, আমাদের দেশের যে জুডিশিয়ারি বলছিলাম, বিচার ব্যবস্থা, এই জুডিশিয়ারিতে কোনো নেতা বা মন্ত্রী নাক গলাতে পারে কি? না স্যার। পারে না। কোনো অফিসার কি নাক গলাতে পারে? এই আমি আইএস অফিসার, তোমার কথা শুনবো না, এরকম কি হতে পারে কি? হতে পারে না নিশ্চয়। তার মানে এই জুডিশিয়ারি সিস্টেম সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, তাই না?
জুডিশিয়ারি সিস্টেম সম্পূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ তাহলে আমাদের দেশের আরেকটা বৈশিষ্ট্যটা কি, এখানে জুডিশিয়ারি কীরকম হয়ে থাকে, এখানে জুডিশিয়ারি হয়ে থাকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, সম্পূর্ণরূপে স্বাধীন অ্যান্ড ইন্টিগ্রেটেড। মানে কি, ওই যে বলছিলাম সুপ্রিম কোর্ট, তার আন্ডারে হাইকোর্ট, তার আন্ডারে লোয়ার কোর্ট, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকটা কানেক্টেড। কানেক্টেড মানে কি, ইন্টারলি রিলেটেড অর্থাৎ ইন্টিগ্রেটেড, সম্পর্কিত। বোঝা গেল? এবং প্রত্যেকের আইন কি আলাদা আলাদা? না, প্রত্যেকের জন্য আইন কি সেম ল, তাই না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য আমাদের দেশের, এটাও সংবিধানের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে? এছাড়া আমাদের সংবিধানে যা যা প্রভিশনস রয়েছে সেগুলোও কিন্তু ইটসেলফ বৈশিষ্ট্য, তাই আলাদা করে বলছি না। যেমন ধরো আমাদের দেশে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে ইম্পর্টেন্ট, সেটা একটু বলে দিই তারপরে আমি বলছি। ধরো আমাদের দেশে 3 টায়ার গভর্নমেন্ট রয়েছে, এটাও একটা আমাদের দেশের বৈশিষ্ট্য। 3 টায়ার গভর্নমেন্ট বলতে কী বোঝাচ্ছি, সেটা হচ্ছে একদম প্রথম স্তরে কোন সরকার, কেন্দ্র সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট, তাই তো? তারপরে কোন সরকার গো, রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, তাই না? আর একদম তলার স্তরে কোন গভর্নমেন্ট গো, লোকাল গভর্নমেন্ট না? অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি পড়ে না ও লোকজন? হ্যাঁ স্যার। এই যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি পড়ে, লোকাল গভর্নমেন্ট বলা হয় তাকে। এই যে ত্রিস্তরীয় গভর্নমেন্টের যে বৈশিষ্ট্য, সেটাও ধরনের এক ধরনের বৈশিষ্ট্য 3 টায়ার গভর্নমেন্ট। তাহলে এটাও সংবিধানের একটা বৈশিষ্ট্য। এছাড়াও তোমাদের যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য যেগুলো বলছি, যেগুলো সংবিধানের মধ্যে রয়েছে, ধরো আমাদের দেশের নাগরিকত্ব, সিঙ্গেল নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, ঠিক আছে? বা ধরো আমাদের দেশের প্রত্যেক নাগরিকের কি আছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। বা ধরো আমাদের দেশের প্রত্যেক নাগরিকের কি রয়েছে, কিছু কিছু ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, কর্তব্য রয়েছে। বা আমাদের দেশের রাষ্ট্রের বলে দিয়ে গেছে কি, রাষ্ট্রের লোকজনের জন্য, গভর্নমেন্টের জন্য কি করতে হবে, কিছু নির্দেশ পালন করতে হবে, অর্থাৎ ডিপিএসপি রয়েছে। বা ধরো আমাদের দেশের জন্য এমার্জেন্সি বলে একটা জিনিস হয়, সেটাও রয়েছে। আমাদের দেশের তোমার বিভিন্ন রকম ইন্ডিপেন্ডেন্ট বডি থাকে, যেমন ধরো সিবিআই, ক্যাগ, ইউপিএসসি, পিএসসি, এরা কারোর দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? যারা হিসাবরক্ষক হন, যারা তোমার এই যে ইউপিএসসি বলো, পিএসসি বলো, আর তুমি বিতর্ক বলে এখন অনেক কথা বলতে পারো, সেটা আমি বলতে চাইছি না। কোথাও না কোথাও তো পলিটিক্যাল একটা প্রভাব থাকেই, সেটা বাদ দাও। বাট লিগালি এরা কি প্রভাব করতে পারে? ইলেকশন কমিশন এরা কি প্রভাব বিস্তার করতে পারে? কেউ কখনো কি চাপা দিতে পারে? মানে আইনে কি আছে সেটা? নেই তো। মানে কারোর সাথে কারোর তো, এরা তো ইন্ডিপেন্ডেন্ট। মানে কিছু কিছু নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট বডি রয়েছে, বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি রয়েছে, যেমন যারা পরীক্ষা নিয়ামক সংস্থা, ইউপিএসসি, পিএসসি, এরা কারোর ওপর ডিপেন্ড করবে না, এরা ঠিক টাইমে নিজেদের মতো পরীক্ষা নিতে হবে। ক্যাগ, কন্ট্রোলার অ্যাকাউন্ট জেনারেল, যারা হিসাব রক্ষক দেশের, যারা দেশের বিভিন্ন রকম অ্যাকাউন্টের হিসাব রাখছে, তারা। ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এরা ঠিক টাইমে ভোট নিয়ে নেবে। তা এই ধরনের সংস্থাগুলো কি হয়, ইন্ডিপেন্ডেন্ট বডি হয়ে থাকে। এই জিনিসগুলো সংবিধানে লেখা আছে যে এটা কারো কেউ কোনো প্রভাব ফেলতে পারবে না, জুডিশিয়ারিতে যেমন কোনো প্রভাব ফেলতে পারবে না, এদেরও প্রভাব ফেলতে পারবে না, এটাও লেখা আছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে আমাদের দেশের সংবিধানের এক একটা বৈশিষ্ট্য। এইগুলোই দেশের সংবিধানের স্যালিয়েন্ট ফিচার্স। বোঝা গেছে? তাহলে আমাদের দেশের সংবিধান, তাহলে আমাদের দেশের সংবিধানটা কি জিনিস, সংবিধানটা কেন পড়বো, এবং সংবিধানটা কত প্রকারের, এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি, এতক্ষণ ধরে এই আলোচনা হলো। এটা হচ্ছে ভেরি ফার্স্ট ইন্ট্রোডাকশন সংবিধান সম্বন্ধে। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, কারোর কোনো রকম প্রশ্ন থাকলে বলো। কারোর কোনো রকম প্রশ্ন থাকলে বলো। নেই তো? তাহলে যা যা করালাম, এক ঝলক 1 মিনিট তোমরা নিশ্চয় প্রত্যেকে বলেছিলাম যে যা যা এরমভাবে লিখবে, এরারও দিয়ে তোমরা প্রত্যেক খাতা টুকবে। জাস্ট হাফ মিনিট দিচ্ছি, 30 সেকেন্ড, এক ঝলক চোখটা পুরো বুলিয়ে নাও, নাহলে মাথায় ঢুকবে না। আমি জাস্ট 1 মিনিট দিচ্ছি, এখন আমাদের হাতে সময় রয়েছে আধ ঘন্টা, আমি জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, দেখে নাও পুরোটা।
দেখে নিয়ে বলো, ঠান্ডা মাথায় ভেবে বলো কোনো পয়েন্টে কোনো অসুবিধা এখন আছে কিনা, ডাউট আছে কিনা। স্যার বলছি বিপিএসপি একটু ফুল ফর্মটা কি আছে একটু বলে দেবেন? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। লিখে দিচ্ছি আমি, ওকে লিখে দিচ্ছি আমি এটার মানে হচ্ছে ডিরেক্টিভ, বাংলা মানে হচ্ছে নির্দেশমূলক, প্রিন্সিপাল মানে হচ্ছে আদর্শ বা নীতি, অফ স্টেট পলিসি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ। মানে কনস্টিটিউশন বলে যাচ্ছে আগামী প্রজন্মের সরকারকে, যারাই সরকার আসুক না কেন, তারা দেশের ওই সোশ্যাল ইকোনমিক ওয়েলফেয়ার করার জন্য তোমরা দৃঢ়প্রতিজ্ঞ হবে। তোমরা যেখানেই খরচা করো না কেন, তুমি সোশ্যাল ইকোনমিক ক্ষেত্রেই খরচা করবে। স্যার ব্রিটিশ কনস্টিটিউশনটা ফ্লেক্সিবল হবে তো? ফ্লেক্সিবল নয়, রিজিডও নয়, কাইন্ডলি বলতে পারো রিজিড, একটু রিজিড। ওরা সহজে বিল পাস হয় না, তবে ওটা বলতে পারো বোথ কাইন্ড অফ ফ্লেক্সিবল রিজিড দুটোই, তো সহজে ফ্লেক্সিবল নয় ওরা। ফ্লেক্সিবল মানে কি দুমদারাক্কা পাল্টে যাচ্ছে, যখন যে পড়া থাকে তখন সেটা পাল্টে যায়। এটা তো তোমার ইউকেতে হয় না। ঠিক আছে স্যার। আসলে আমাদের তো ইন্ডিয়া অনেকটা ওই ব্রিটিশদের ধাঁচে তৈরি করেছে, তো সেই জন্য ইন্ডিয়ার বৈশিষ্ট্যগুলো অনেকটা ব্রিটিশদের থেকেই ইন্সপায়ার করা আছে, সেই রকম জিনিসগুলো। তো ইন্ডিয়ার যদি বোথ হয় তো ইউকেও মনে করো বোথই, তবে একটু ওরা বেশি রিজিড, যেহেতু ওদের আনরিটেন ট্র্যাডিশনাল মেথডে চলছে, তাই ওটা বলতে পারো একটু খানিকটা বেশি রিজিড, যেহেতু পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করা নেই ওদের ওখানে। আমাদের যেমন কি প্রত্যেকটা আইনে আলাদা আলাদা করে লেখা আছে, হয়তো প্রত্যেকটা আলাদা আলাদা করে লেখা নেই। ওদের সেই দেশকালের সময় যেটা মনে হচ্ছে কোনো রাজা কোনো প্রফেশন দিয়েছে কিনা সেসব পেপার ঘেটে ঘেটে তারা তা পড়বে, কারণ তাদের সিঙ্গেল ডকুমেন্ট নয়। তাই বলতে পারো একটু মোর একটা ডিজিটারি, মানে কি বলবো, রিজিড একটা মানে রিজিটারি এটা তোমার বায়াসনেস রয়েছে ওদের ওখানে। তবে দরকার হলে ওরা অ্যামেন্ডমেন্ট করে। ঠিক আছে স্যার। কিন্তু তোমার যদি অপশনে থাকে তাহলে তুমি মারবে রিজিটের দিকেই, আর যদি বোথ থাকে তাহলে বোথই মারবে। যদি জেনারেলি আসবে না যে ব্রিটিশ সংবিধান কীরকম সংবিধান, কারণ তোমার পরীক্ষা ব্রিটিশ ইংল্যান্ডে হচ্ছে না, তোমার পরীক্ষা ইন্ডিয়াতে হবে। তাহলে নেই তো কোনো সমস্যা, পরের পয়েন্টে যাবো আমি। হ্যাঁ স্যার। চলো পায়েল, সমস্যা নেই তো? কৌশিক, না স্যার। ঝিলিক, নেই তো? ঝিলিক নেই তো? বেশ, সমস্যা হলে প্রত্যেককে বলছি, সমস্যা হলে বলে দেবে, কারণ আস্তে আস্তে কঠিনের দিকে এগোবো। আজকে কোনো কঠিন জিনিস বলবো না, কিন্তু পরের দিন থেকে কিন্তু কঠিন জিনিস শুরু হয়ে যাবে। কঠিন নয়, কনসেপচুয়াল, তাই মাথা খেটে করবে আর কি। ম্যাথ যেমন মাথা খেটে করো, সেরকমভাবে এগুলো খেটে করবে, মাথা খেটে। জিকে মুখস্থ করার জিনিস একদমই নয়। আচ্ছা, কোন দেশ থেকে আমরা কোন কোন জিনিস ইন্সপায়ার হয়ে নিয়েছি, ফটাফট করে ফেলি। হ্যাঁ, ফরেন সোর্সেস। আমরা যে বললাম যে পৃথিবীর বিভিন্ন জিনিস, যা দেশ থেকে আমরা বিভিন্ন জিনিস নিয়েছি, তো ফরেন সোর্সেসগুলো কি? এটা ইজি টপিক, তোমাদের আমি নোট তো দেবই, তাও একটা আলোচনা করে দিই।
যেমন ইউকে, ব্রিটিশ সংবিধান থেকে আমরা কী কী নিয়েছি? 1 নম্বর নিয়েছি এই যে পার্লামেন্টারি সিস্টেম, এতক্ষণ ধরে বললাম সংসদীয় গণতন্ত্র পদ্ধতি, এই পার্লামেন্টারি সিস্টেমটা ওদের ওখান থেকে নেওয়া। ওদের ওখানেও নিচুকক্ষ উচ্চকক্ষ এসব আছে, আমাদের এখানেও নিচুকক্ষ উচ্চকক্ষ আছে। পার্লামেন্টারি সিস্টেম ওদের থেকে নেওয়া। 2 কি নিয়েছি আমরা নিয়েছি ওদের ওখান থেকে আইনের অনুশাসন বা রুল অফ ল, কারণ আইন সমস্ত কিছু কন্ট্রোল করবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের অনুশাসন থাকবে। 3 কি নিয়েছি? আইন তৈরি করা হয় কি করে সেই পদ্ধতি নিয়েছি, আইন তৈরির প্রণালী নিয়েছি, অর্থাৎ তাকে বলা হয় ল মেকিং প্রসিডিওর। একটা আইন তৈরি করা যায় কি করে সেই পদ্ধতি আমরা সেখান থেকে নিয়েছি, ল মেকিং প্রসিডিওর নিয়েছি। আর কি নিয়েছি? 4 নম্বরে আমরা নিয়েছি এক নাগরিকত্ব। তুমি পশ্চিমবঙ্গের নাগরিক আর ভারতের নাগরিক আলাদা আলাদা করে তোমার কি আইডেন্টি কার্ড আছে? অর্থাৎ তোমার সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, যে তুমি ভারতীয়, তোমার ন্যাশনালিটি কি? ভারতীয়। তুমি কি ন্যাশনালিটি লেখো আমি বাঙালি? লেখো কি? না। তার মানে তোমার সিঙ্গেল সিটিজেনশিপ। যিনি তামিল তিনিও ইন্ডিয়ান লিখছেন, যিনি বিহারি তিনিও ইন্ডিয়ান লিখছেন, মানে নাগরিকত্ব এখানে এক। 5 নম্বর কি নিয়েছি আমরা ওখান থেকে? আমরা নিয়েছি ওই যে বললাম যিনি মন্ত্রী হন তিনি কি হন? এক্সিকিউটিভও হন, আবার তিনি লেজিসলেটিভ বডিরও মেম্বার হন, অর্থাৎ তার যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে। অর্থাৎ বলেছিলাম মনে আছে, বাইক্যামেরালিজম বলেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার। অর্থাৎ মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা ওখান থেকে নেওয়া, অর্থাৎ বাইক্যামেরালিজম ওখান থেকে নেওয়া। এগুলো যেন পরের দিন মুখস্থ হয়ে যাওয়া চাই আমার, আমি পড়া কিন্তু ধরবো। বাইক্যামেরালিজম ওখান থেকে নেওয়া। অ্যান্ড 6 নম্বর ওর থেকে কী নিয়েছি আমরা? ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে কী নিয়েছি? আমরা নিশ্চয়ই জানি স্টেট গভর্নমেন্টের জন্য আবার কেন্দ্রে যেমন লোকসভা আছে তেমন রাজ্যের ক্ষেত্রে কী আছে? বিধানসভা আছে না? তো বিধানসভার যিনি সভাপতিত্ব করেন অর্থাৎ স্পিকার, সেই জিনিসটা ওখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ স্পিকার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার স্পিকারের ব্যাপারটা ওখান থেকে নেওয়া হয়েছে। এগুলো সব ইউকের থেকে নিয়েছি আমরা। বোঝা গেল? হয়েছে এটুকু, পরেরটাই যাব। হ্যাঁ স্যার। পরেরটা আমেরিকার থেকে আমরা কি কি নিয়েছি? 1 নম্বর নিয়েছি প্রত্যেক বইয়ের, যেমন তুমি বইয়ের মলাট খুলে দেখবে একটা ভূমিকা লেখা থাকে, তেমন সংবিধানের একটা ভূমিকার নাম কি? প্রস্তাবনা, অর্থাৎ প্রিয়াম্বেল। এই প্রিয়াম্বেল বলে জিনিসটা আমরা ইন্সপায়ার হয়েছি আমেরিকার থেকে। 2 কি করেছি? প্রত্যেক নাগরিকের ওখানে প্রথম পৃথিবীর মধ্যে দেশ যারা মৌলিক অধিকার বলে একটা জিনিস দিয়েছিল, যে প্রত্যেক নাগরিকের একটা অধিকার থাকবে। সেই ফান্ডামেন্টাল রাইটসটা আমরা ওদের দেশ থেকে নিয়েছি কনসেপ্টটা। 3 কি নিয়েছি? 3 নিয়েছি এই যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, তাদের যে কোনো রকমভাবে কারোর থেকে কেউ কারোর ওপর মানে নির্ভর করবে না, সেপারেট পুরো, সেইটা আমরা নিয়েছি। মানে বিচার বিভাগের স্বাধীনতা ব্যাপারটা ওদের থেকে নিয়েছি আমরা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়াল সিস্টেমটা আমরা ওখান থেকে নিয়েছি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। 4 কি নিয়েছি? রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যে একজন এক্সিকিউটিভ, সেই জিনিসটা আমরা ওখানে নিয়েছি। প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা ওখান থেকে নেওয়া হয়েছে। এক্সিকিউটিভটা কীরকম পাওয়ার? তিনি হচ্ছেন হেড অফ দ্য এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট অ্যাজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ, এই ব্যাপারটা ওখানে থেকে নেওয়া হয়েছে। 5 কি নিয়েছি? 5 নিয়েছি একজন উপরাষ্ট্রপতি থাকবেন আমাদের দেশে, সেই জিনিসটা ওখান থেকে নেওয়া হয়েছে। ভাইস প্রেসিডেন্টের ব্যাপারটা ওখান থেকে নেওয়া হয়েছে। 6 কি নিয়েছি?
সুপ্রিম কোর্টের যারা বিচারপতি অর্থাৎ জাজেস অফ সুপ্রিম কোর্ট, জাজেস অফ সুপ্রিম কোর্ট, সেই তাদের যদি কোনো কারণে যদি তাড়াতে হয়, রিমুভ করতে হয়, সেই রিমুভাল ব্যাপারটা ওদের থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ রিমুভাল অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, এই জিনিসটা নেওয়া হয়েছে। রিমুভাল অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট জিনিসটা নেওয়া হয়েছে। বোঝা গেল? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্বাসন জিনিসটা ওখান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, রেভিনিউ সিস্টেম। আমাদের দেশে যেভাবে টাকা তোলা হয়, ট্যাক্স তোলা হয়, সেই সিস্টেমটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। রেভিনিউ সিস্টেম ওখান থেকে নেওয়া হয়েছে। 8, আমাদের দেশে যদি খুব অবস্থা খারাপ হয় অর্থনৈতিক দিক থেকে, তাহলে ফিনান্সিয়াল এমার্জেন্সি আসতে পারে। তো অর্থনৈতিক যে এমার্জেন্সি বিষয়টা, আর্থিক জরুরি ব্যবস্থা, সেটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। আর্থিক জরুরি অবস্থার ব্যাপারটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এই 8টা জিনিস আমেরিকা থেকে আমরা টেক করেছি। হয়েছে এইটুকু? হ্যাঁ স্যার। পরটায় যাব, সবার হলো এইটুকু? হ্যাঁ স্যার। পরেরটা, রাশিয়ার থেকে আমরা কি নিয়েছি? আমি শর্টে লিখছি, হ্যাঁ। রাশিয়ার থেকে আমরা কি নিয়েছি? 1, তুমি যখন নাগরিক হয়েছো, তাই তোমার কিছু নাগরিক কর্তব্য থাকবে, দায়িত্ব থাকবে। অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস ব্যাপারটা ওখান থেকে নেওয়া হয়েছে। নাগরিকদের মৌলিক কর্তব্যের বিষয়টা ওখান থেকে নেওয়া হয়েছে। 2, দেশটা যেহেতু পিছিয়ে পড়া দেশ, উন্নয়নশীল দেশ, তাই দেশের লোকজনের জন্য সরকার কি করবে? পরিকল্পনা করবে। তো আমাদের দেশে একটা সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্ল্যানিং ইকোনমিক সিস্টেম ছিল, সেই জিনিসটা ওখান থেকে নেওয়া হয়েছে। মানে প্ল্যান্ড ইকোনমি, পরিকল্পনা মাফিক অর্থনীতি, এটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। বা তোমায় প্রশ্ন করতে পারে 5 ইয়ার্স প্ল্যান কোত্থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। হলো? 3 নম্বর কি নেওয়া হয়েছে? আইডিয়ালস অফ জাস্টিস, ন্যায় বিচারের আদর্শ নেওয়া হয়েছে। কিসের ন্যায় বিচার? সামাজিক ক্ষেত্রে সোশ্যাল ন্যায় বিচার, অর্থনৈতিক ক্ষেত্রে ইকোনমিক ন্যায় বিচার, এবং রাজনৈতিক ক্ষেত্রে পলিটিক্যাল ন্যায় বিচারের আদর্শ নেওয়া হয়েছে। মানে ধরো, একটা মানুষকে, একটা ছেলে যে মাইনা পাবে, একটা মেয়ে অনুযায়ী সে চাকরি পাওয়ার পর সেই মাইনায় পাওয়ারই যোগ্য, তাই না? তাই না? হ্যাঁ। তাহলে এই যে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচারের অধিকারটা তোমাকে দিচ্ছে কে? সংবিধান দিচ্ছে। এই যে জাস্টিস, ন্যায় বিচার পাওয়ার যে আদর্শ, সেই আদর্শগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? রাশিয়া থেকে পাচ্ছি। এই জিনিসগুলোকে নেওয়া হয়েছে ওখান থেকে। হলো? এই 3টে জিনিস রাশিয়া থেকে নিয়েছি আমরা। চলো পরেরটা কি? জার্মানি। জার্মান সংবিধান থেকে আমরা কি নিয়েছি? জার্মান থেকে আমরা নিয়েছি 1, ইমার্জেন্সি ব্যবস্থা, জরুরি অবস্থা ব্যাপারটা ওখান থেকে নিয়েছি। বাট ফিনান্সিয়াল জরুরি অবস্থা কোথা থেকে নিয়েছি আমরা? আমেরিকা থেকে নিয়েছি। দুটো কিন্তু আলাদা। আর্থিক জরুরি অবস্থা হলে আমেরিকা, বাট আদার্স জরুরি অবস্থা হলে সেটা হচ্ছে জার্মানি। মনে থাকবে? আর যখনই জরুরি অবস্থা হয়, তখনই তোমার কিছু মৌলিক অধিকারের ওপর, ফান্ডামেন্টাল রাইটসের ওপর কী হয়? কিছু বাধা নিষেধ পড়ে, রেগুলেশনস চাপা পড়া হয়, রেগুলেশনস হয়ে যায়। সেই বাধা নিষেধ ব্যাপারটাও কিন্তু এসছে জার্মানি থেকে। জরুরি অবস্থাকালে কিছু ফান্ডামেন্টাল রাইটের ওপর বাধা নিষেধ আরোপ করা হয়, সেটাও তোমার নেওয়া হয়েছে জার্মান সংবিধান থেকে। বোঝা গেল? ধরো কোনো জায়গায় 144 জারি হয়েছে, সেখানে 10-12 জন লোক কি একসাথে হাঁটাহাঁটি করতে পারবে? পারবে কি? তাহলে এই যে জরুরি অবস্থাতে কিছু কিছু যে বাধা নিষেধ ব্যবস্থা রয়েছে, সেইগুলো কিন্তু জার্মান থেকে নেওয়া হয়েছে। যদিও শুধু জার্মান থেকেই নেওয়া হয়নি,
একবারে বিসিএস এ মেন্সের জন্যই পড়িয়ে দিচ্ছি। এই ব্যাপারটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এও ছিল। তাই তোমার পরীক্ষায় কোশ্চেন যদি দেওয়া হয় যে জরুরিকালীন অবস্থায় ফান্ডামেন্টাল রাইটসের ওপর বাধা নিষেধ আরোপের বিষয়টি কোত্থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানে, অপশান এ জার্মান সংবিধান, অপশান বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট, আর অপশান সি বোথ, অপশান ডি কোনোটাই নয়। অ্যান্সার কি হবে? বোথ হবে। বোঝা গেল? ভেরি গুড, ভেরি গুড। এই তো মাথা খেলছে। পরেরটা কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে? আইরিশ বা আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? আইরিশ সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? এক, এই যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বলছিলাম না, ডিপিএসপি, ওখান থেকে নেওয়া হয়েছে। দুই, রাষ্ট্রপতি কি করে ইলেক্টেড হবেন তার ব্যবস্থাটা নেওয়া হয়েছে, অর্থাৎ ইলেকশন অফ প্রেসিডেন্ট, এই বিষয়টা ওখান থেকে নেওয়া হয়েছে যে কীভাবে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে। তিন, আপার হাউসে যারা মেম্বার হয় তাদের কী করে মনোনীত করা হবে সেই বিষয়টাও নেওয়া হয়েছে, অর্থাৎ নমিনেশন অফ দ্য মেম্বার্স অফ আপার হাউস। রাজ্যসভাতে যেসব প্রার্থীরা সদস্যরা মনোনীত হয় সেই মনোনীত সদস্য রাখার যে ব্যবস্থা সেটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এই তিনটে জিনিস ওখান থেকে নেওয়া হয়েছে। কিছু কিছু লোকজনকে দেখবে মনোনীত করা হয়। মনে পড়ছে একবার তেন্ডুলকরকে রাজ্যসভার এমপি করা হয়েছিল, উনি কি ভোটে দাঁড়িয়েছিলেন? না স্যার। তার মানে ওনাকে মনোনীত করা হয়েছিল, নমিনেশন করা হয়েছিল। সেই যে নমিনেশন করার যে পদ্ধতি সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ওকে, পরেরটা হচ্ছে কানাডা। কানাডা থেকে আমরা কী কী নিয়েছি? এক, এই যে ফেডারেল স্ট্রাকচারটা আমরা ওখান থেকে নিয়েছি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা ওখান থেকে নিয়েছি। দুই, কেন্দ্রের বললাম কিছু এক্সট্রা পাওয়ার থাকে, সেই এক্সট্রা পাওয়ারটাকে বলা হয় অবশিষ্ট ক্ষমতা, অর্থাৎ রেসিডিউয়ারি পাওয়ার বলা হয়, ইংরাজিতে বলা হয় রেসিডিউয়ারি পাওয়ার, অর্থাৎ কেন্দ্রের অবশিষ্ট ক্ষমতাকে দেওয়া হয়েছে। এই বিষয়টা কানাডার থেকে নেওয়া হয়েছে, কেন্দ্রের যে একটু বেশি পাওয়ার আছে সেইটা। তিন, কেন্দ্র রাজ্যের যে ক্ষমতার ডিভিশন মানে ভাগাভাগি, ক্ষমতার যে বিভক্তিকরণ সেটা ওখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ডিভিশন অফ পাওয়ার, কে কোন বিষয়ে নাক গলাবে কে কোন বিষয়ে নাক গলাবে না, এই যে ক্ষমতার বন্টন সেই জিনিসটাও কানাডার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর, প্রত্যেক রাজ্যের হেড কে হয়ে থাকেন? রাজ্যপাল হন না? প্রত্যেক রাজ্যের হেড কে হয়ে থাকেন অ্যাডমিনিস্ট্রেটিভভাবে? রাজ্যপাল তো? এই রাজ্যপালের কনসেপ্টটা ওখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট, নিযুক্তিকরণ, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর, রাজ্যের রাজ্যপালের নিয়োগের বিষয়টা। এবং রাজ্যপালটা নিয়োগ হবে কার দ্বারা? সেন্টার দ্বারা নিয়োগ হয় না? হ্যাঁ স্যার। তো বাই সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই সেন্টার, এই বিষয়টা নেওয়া হয়েছে কোত্থেকে? কানাডার থেকে নেওয়া হয়েছে। ওকে, এই জিনিসগুলো ওখান থেকে এসছে, 4টে জিনিস। পরটা যাব? হ্যাঁ স্যার। পরের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেশ থেকে কি নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া সংবিধান থেকে আমাদের দেশে 3টে লিস্ট হয়, যেহেতু কেন্দ্র রাজ্যের ক্ষমতার ভাগ দেওয়া আছে, ডিভিশন আছে, তাহলে কি হয়? কেন্দ্র সরকারও রয়েছে, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টও রয়েছে। এই দুটো গভর্নমেন্টের জন্য প্রত্যেকে কি ক্ষমতার বন্টন করা হয়েছিল আগে। এবার কে কোন বিষয়টা দেখবে তার জন্য তালিকা তৈরি করা আছে, লিস্ট তৈরি করা আছে। তো কেন্দ্র সরকার যে জিনিসটা দেখবে তাকে বলা হয় ইউনিয়ন লিস্ট, আর রাজ্য সরকার যেটা দেখবে তাকে বলা হয় স্টেট লিস্ট, রাজ্য তালিকা।
আবার কোনো কোনো জিনিস আছে যা যুগ্মভাবে দেখে, যেমন এডুকেশন দুজনেই দেখে, স্বাস্থ্য দুজনেই দেখে, তাকে বলা হয় যুগ্ম তালিকা বা বলা হয় কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট বলা হয়, অর্থাৎ যুগ্ম তালিকা। তো এই কনকারেন্ট লিস্টের বিষয়টা নেওয়া হয়েছে কোত্থেকে? অস্ট্রেলিয়া থেকে। বোঝা গেল? অর্থাৎ concurrent list is taken from Australian Constitution। 3 নম্বর, প্রিয়াম্বেল নেওয়া হচ্ছে কোত্থেকে? প্রিয়াম্বেল আমেরিকা। আমেরিকা। কিন্তু প্রিয়াম্বেল লেখা হবে কোন ভাষায়? সেটা কোত্থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। বোঝা গেল? প্যাঁচ খেলার আগে পরীক্ষা হলে কিন্তু সব গুলিয়ে দেবে। প্রিয়াম্বেল নেওয়া হচ্ছে আমেরিকা থেকে, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। 3 নম্বর, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য কী করে হবে সেটা নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। অর্থাৎ প্রভিশন মানে বিধিনিষেধের যে জায়গাটা, প্রভিশন চ্যাপ্টারগুলো, প্রভিশন রিগার্ডিং ট্রেড অ্যান্ড কমার্স, প্রভিশন রিগার্ডিং ট্রেড অ্যান্ড কমার্স, সেই জিনিসটা তোমার নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। প্রভিশন রিগার্ডিং ট্রেড অ্যান্ড কমার্স, সেই জিনিসটা নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। 4 নম্বর, আমাদের দেশে বলেছিলাম কি যুগ্ম হাউস রয়েছে, লোকসভাও রয়েছে, রাজ্যসভাও রয়েছে। কখনো কখনো এরা একসাথে বসে মিটিং করে, অর্থাৎ জয়েন্ট সেশন হয়। এবার পার্লামেন্টে তো কী নিয়ে তৈরি? পার্লামেন্ট তোমার তৈরি হচ্ছে লোকসভা রাজ্যসভা নিয়ে। তাই এই যে জিনিসটা, অর্থাৎ জয়েন্ট সেশন, যুগ্ম সভা, যুগ্ম অধিবেশন বলা হয়, জয়েন্ট সেশন ইন দ্য পার্লামেন্ট, এই বিষয়টা তোমার নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা হলো 4টে জিনিস অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হলো। পরেরটা যাব। এরপরের দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে কী কী নেওয়া হচ্ছে? সাউথ আমেরিকা লিখে দিও না কিন্তু, আবার এটা আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে কী কী নেওয়া হয়েছে? 1, খুব ইম্পর্টেন্ট, আমাদের দেশে কি বলেছিলাম? দরকার পড়লে ফ্লেক্সিবল হয়, চেঞ্জ হয়, বলেছিলাম না? তা চেঞ্জ করতে গেলে কী করতে হবে? অ্যামেন্ডমেন্ট করতে হবে। তাহলে এই অ্যামেন্ডমেন্টের বিষয়টা, অর্থাৎ সংবিধান সংশোধন পদ্ধতি, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, এই জিনিসটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। যে সময়কাল অনুযায়ী দরকার পড়লে কোনো কোনো জায়গা পরিবর্তন করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে, এই জিনিসটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। 2, রাজ্যসভার যারা মেম্বার হবে তাদের ইলেকশনের বিষয়টা দেখা যাচ্ছে এখান থেকে। অর্থাৎ ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা বা আপার হাউস। তাহলে খেয়াল করে দেখো তো, নমিনেশন অফ দ্য মেম্বার অফ আপার হাউস কোত্থেকে নেওয়া হয়েছিল? আয়ারল্যান্ড। নমিনেশন মানে তাদেরকে মনোনীত করা হতো। আর যারা ইলেক্টেড হবে সেটা কোত্থেকে নেওয়া হয়েছে? আর পার্লামেন্টারি সিস্টেম কোত্থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে। ইউকে থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? খেয়াল রেখো, সব ইন্টারলিঙ্ক কিন্তু। নেক্সট, এটা হয়ে গেল 2টো। পরের দেশ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স থেকে আমরা কি কি নিয়েছি? 1, রিপাবলিক সিস্টেম, অর্থাৎ জনগণের জন্য একটা জনগণের হেড থাকবে, অর্থাৎ রাষ্ট্রপতি থাকবে। এই যে রিপাবলিক সিস্টেম, এটা নেওয়া যায় কোত্থেকে? ফ্রান্স থেকে। 2, প্রত্যেক জনগণের একটা আদর্শে বাস করবে। আদর্শটা কি? আইডিয়ালস অফ ইকুয়ালিটি, সবাই সমান। আজকে আম্বানির কি অন্য কোনো পরিচয় আছে? না সেও ইন্ডিয়ান? সেও তো ইন্ডিয়ান নাকি?
হ্যাঁ স্যার। শাহরুখ খান ইন্ডিয়ান না ইন্ডিয়ান নয়? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আচ্ছা, তোমার পাড়া রিস্কাওয়ালা কি ইন্ডিয়ান না ইন্ডিয়ান না? ইন্ডিয়ান। আম্বানি আধার কার্ড আছে না? আধার কার্ড দরকার পড়ে না? দরকার পড়ে। আর তোমার পাড়া রিস্কাওয়ালা আধার কার্ড দরকার আছে না দরকার পড়ে না? দরকার আছে স্যার। তার মানে ইকুয়ালিটি, সাম্যাবস্থা। নাগরিক হলে তোমার সাম্যাবস্থা থাকতে হবে, সাম্য। 2, উদারতা, কাউকে অ্যাটাক করো না, লিবার্টি, এবং প্রত্যেকের ভাই। আজকে মারাঠি লোকজন, বাঙালি লোকজন, গুজরাটি লোকজন, বিহারি লোকজন, কেউ কারোর সাথে কোনো দ্বন্দ্বে লাগবে না, অর্থাৎ সৌভ্রাতৃত্ববোধ, ফ্যাটার্নিটি। আগেকার দিনে কী হতো মনে আছে? বর্গিলা আক্রমণ করতো না? বর্গী আক্রমণ হতো না? হায়দ্রাবাদের নিজাম সেই টিপু সুলতানকে আক্রমণ করতো না? মনে পড়ছে? যুদ্ধ হতো না? তার মানে কি সৌভ্রাতৃত্ববোধ কি ছিল? না স্যার। কিন্তু আজই যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি ভালো থাকবে? তামিলনাড়ু আর যদি কেরালার মধ্যে যুদ্ধ শুরু হয় ভালো লাগবে কি? হবে না। তার মানে কি আমরা প্রত্যেকেই ইন্ডিয়ান, আমরা প্রত্যেকেই একই, আমরা প্রত্যেকেই ইকুয়াল, এবং আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে, কারণ আমরা একই দেশ ইন্ডিয়া মায়ের সন্তান। তাই কেউ কারোর সাথে মারপিট করবো না, যুদ্ধ করবো না, ঝামেলা করবো না। এই কনসেপ্টটা, এই আদর্শটা নেওয়া হচ্ছে ফ্রান্স থেকে। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান, যে দেশ থেকে লাস্ট জিনিস নেওয়া হয়েছে সেটা হচ্ছে জাপান। কি জিনিস নেওয়া হয়েছে? জাপান থেকে নেওয়া হয়েছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। সমস্ত কাজকর্ম, সমস্ত প্রসিডিওর কিন্তু আইন মেনেই হবে। এই বিষয়টা নেওয়া হচ্ছে জাপান থেকে। দুটো জিনিস গুলিয়ে ফেলো না। একটা তোমাকে একটা জিনিস বলেছিলাম, রুল অফ ল মানে কি? আইনের অনুশাসন, আইন দ্বারা সমস্ত কিছু পরিচালিত হবে। 2 বলেছিলাম কি? ল মেকিং প্রসিডিওর, আইন তৈরি করার ব্যবস্থা লেখা ছিল যে আইন তৈরি হবে কি করে। আর জাপান থেকে কি করা হলো? প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যে কি করে একটার কাজের পর আরেকটা কাজ করব, সেই প্রসিডিওর মেনটেনের যে ব্যাপারটা, সেই আইন তৈরির যে ব্যাপারটা, সেটা তোমার হচ্ছে জাপান থেকে। তাই ইংরেজি টার্মগুলো কিন্তু ঠিকঠাক করে রেখো যে কোন দেশ থেকে কোথায় নিচ্ছি। প্রসিডিওর এস্টাবলিশড ল হলে জাপান হবে, প্রসিডিওর মেকিং হলে হবে কোত্থেকে? ল মেকিং প্রসিডিওর হলে হবে ইউকে, আবার রুল অফ ল হলে হবে ইউকে। বোঝা গেল? আর যদি তোমাকে বলা হয় এই যে কোথায় গেল যেন আমেরিকা থেকে, হ্যাঁ এই যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এটা হয়ে গেলে হবে আমেরিকা। ঠিক আছে? তো 3টে জিনিস আলাদা আলাদা খেয়াল করে একটু পড়ো, যেন গোলমাল না হয়ে যায়। বল, কারোর কোনো প্রশ্ন, কোনো সমস্যা কিছু আছে কিনা যতদূর যা পড়ালাম? তো এইটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারের, মানে আমি অনেকগুলো চ্যাপ্টারকে একসাথে করেই দিয়েছি, বেকার সময় নষ্ট করে কোনো লাভ তো নেই। তোমাদের বৈশিষ্ট্য বোঝালাম, ভারতের সংবিধানের সোর্সগুলো, বৈশিষ্ট্যগুলো, এবং সংবিধানটা কী জিনিস তার ইন্ট্রোডাকশনই ক্লাসটা হলো। কোনো সমস্যা আছে কিছু? স্যার। হ্যাঁ স্যার। স্যার বলছি বিভিন্ন দেশে আছে যারা, যেখানে প্রেসিডেন্ট হচ্ছে ফুললি কান্ট্রিকে রুল করে, আর মানে অনেক জায়গায় আমাদের দেশে আছে প্রাইম মিনিস্টার কান্ট্রিকে রুল করে। এটা কি এর মধ্যে পড়ে? মানে এর কোথা থেকে এসে? হ্যাঁ ওটাই তো, রাষ্ট্রপতি যে পুরোপুরি এক্সিকিউটিভ পাওয়ার থাকবে, বাট সেটা ফর্মাল এক্সিকিউটিভ বা নমিনাল এক্সিকিউটিভ, সেটা কোত্থেকে আসছে? আমেরিকা দেখো, মানে এই যে প্রেসিডেন্ট অ্যাজ এক্সিকিউটিভ অফ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ, বাট আমেরিকার প্রেসিডেন্টটা ইন্ডিয়ার প্রেসিডেন্ট তাই পুরোপুরি নয়, একটু পার্থক্য আছে। সেটা পুরোপুরি আমরা যখন প্রেসিডেন্টের চ্যাপ্টারটা পড়বো, মানে এক্সিকিউটিভ চ্যাপ্টারটা পড়বো পার্ট 5-এ গিয়ে, তখন দেখবো সেটা। বাট প্রেসিডেন্টের যে এক্সিকিউশন, তিনি যে এক্সিকিউটিভ পাওয়ার হিসেবে কী কী কাজকর্ম করেন, অনেকটা আমেরিকার মতো, সেটা আমরা পাচ্ছি কোত্থেকে? আমেরিকার মানে সংবিধান থেকে পাচ্ছি, কনস্টিটিউশন থেকে পাচ্ছি। এগুলো সাথে হচ্ছে আইডিওলজি, কনসেপ্ট। এই কনসেপ্টগুলো কোত্থেকে আমরা নিয়েছি, বাট পুরোপুরি কিন্তু হুবায়ু টুকে দিইনি। বুঝতে পেরেছো? মানে ধরো অনেক সিনেমায় দেখা যায় যে পুরোপুরি কপি পেস্ট সিনেমা হয় না, সাউথ ইন্ডিয়ার সিনেমাগুলো যা আছে তাই পুরোপুরি টুকে দেয়, তাই না?
আবার অনেক সিনেমা দেখবে আছে যে ওই মূল গল্পটাকে ধরে নেয়, কনসেপ্টটা ধরে নেয়, তারপরে কি করে নিজের মতো করে আপডেট করে নেয়, গল্পটা একটু পাল্টায়, হয় না এরকম? তো ওই রকম ব্যাপার যে আমরা কনসেপ্টটা নিচ্ছি ঠিকই, কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সেটাকে একটু আপডেট বা অন্যরকম করে নিয়েছি। এগুলো সব অরিজিন অফ সোর্সেস, দ্যাট মিনস আমরা কোন কোন কনসেপ্ট ওখান থেকে হায়ার করেছি, বড় করেছি সেইগুলো, বাট কমপ্লিটলি টুকিনি, কিন্তু ঝেপে টুকি দিইনি। আর এই সব কারণেই এত দেশ থেকে এত কিছু নেওয়া হচ্ছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নিজে অত বড়, তার জন্য দেশটা হচ্ছে, সংবিধানটা হচ্ছে সব থেকে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। কারোর কোনো প্রশ্ন আছে? সুমনা, সুজিত, সাথী, রূপসা, শ্রদ্ধা, প্রিয়াঙ্কা, পায়েল, মৃদুলা, কৌশিক, চন্দ্রানী, কানুকৃষ্ণ, ঝিলিক, অভিজিৎ, অগ্রবব, আছে কিছু? স্যার আচ্ছা ঠিক আছে। বেশ, তাহলে রেকর্ড ক্লাস অফ করি। হ্যাঁ